আচ্ছা, যেটা আমি করছিলাম একটা ইউজফুল অ্যাপ্লিকেশন অফ আনসার্টেনটি প্রিন্সিপল। এক্সাম্পল 1, কনসিডার এ পার্টিকেল ইন ডাইমেনশনাল কোয়ার্টিক পোটেনশিয়াল। এই পোটেনশিয়ালে আবদ্ধ অবস্থায় আছে একটা পার্টিকেল, সে তখন সর্বনিম্ন শক্তি স্তরের, তার মানে গ্রাউন্ড স্টেটের এনার্জি কত একটা এস্টিমেট করে করে দাও। এটা হচ্ছে প্রশ্ন। এখন আমি দেখাবো আমার যখন এস্টিমেটটা শেষ হবে তখন তোমরা বুঝতে পারবে যে আমি যে এস্টিমেটটা করব ফর দি গ্রাউন্ড স্টেট এনার্জি, দ্যাট এস্টিমেট উড বি এ লোয়ার বাউন্ড ফর দি গ্রাউন্ড এনার্জি। তার মানে আমি বলছি যে আমার যে এস্টিমেটটা হবে, যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেট এনার্জি সেই সংখ্যাটা চাইতে নয়, আমার এস্টিমেটের চাইতে কম নয়, বরঞ্চ একটু বেশি হতে পারে। আমি আশা করছি যে তফাৎটা খুব কম, কিন্তু আমার যে এস্টিমেট দ্যাট বি লোয়ার বাউন্ড টু দ্য অ্যাকচুয়াল এনার্জি। যেভাবে পাবে, ইউ ক্যান অনলি গেট এ লোয়ার বাউন্ড টু দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ এ বাউন্ড পার্টিকেল বাই ইউজিং আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে এটা একটা এক্সাম্পল, এই এক্সাম্পল দিয়ে আমি করছি। ওকে, তাহলে দি হ্যামিল্টনিয়ান অপারেটর, ওই পার্টিকেলের হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে এটা। প্রথম টার্মটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, দ্বিতীয় টার্মটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর। ইটস এ কোয়ার্টিক পোটেনশিয়াল, ইটস এ ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেট। তাহলে ইফ আই টেক দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এইচ ইন দ্য গ্রাউন্ড স্টেট, সেটাই হচ্ছে এনার্জি অফ দ্য গ্রাউন্ড স্টেট। সেটা হবে পি স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু ইন দ্য গ্রাউন্ড স্টেট আর x4 এর এক্সপেকটেশন ভ্যালু ইন দ্য গ্রাউন্ড স্টেট। এখন পর্যন্ত ইকুয়ালিটি আছে। এখন আমি রাইট হ্যান্ড সাইডের জন্য একটা ইনইকুয়ালিটি ইয়ে করব। আমি কিভাবে করব দেখি। এখন এরকম একটা ফর্মুলা তো আমাদের আছে, যে কোনো একটা অপারেটর পি, আমার এখানে তো অপারেটর পি আছে, যে কোনো একটা অপারেটর পি এর আনসার্টেনটি স্কোয়ার কিভাবে ডিফাইন করেছিলাম আমরা। আমার ডেফিনেশন অনুযায়ী delta p squared, it could be any operator, delta a squared or delta x squared, delta h squared, যে কোনো অপারেটর আমি পি দিয়ে লিখছি কারণ আমার প্রথমে পি স্কোয়ার আছে। তাই আমরা এটা ডেফিনিশন, যে কোনো একটা অপারেটর, আমি এখানে এক্সাম্পল স্বরূপ পি নিচ্ছি, ডেল্টা পি স্কোয়ার। আনসার্টেনটি স্কোয়ার হচ্ছে পি স্কোয়ারের এক্সপেকটেশন বিয়োগ এক্সপেকটেশন অফ পি স্কোয়ার। তাহলে একটু রিঅ্যারেঞ্জ করে লেখো, expectation of p squared is equal to delta p squared plus p expectation squared. এখানে দেখো delta p is a positive number, delta p squared is a positive number, uncertainty is always a positive number. Okay, এটা সবসময় দেখানো যায় যে p স্কোয়ারের এক্সপেকটেশন p এর এক্সপেকটেশন স্কোয়ারের চাইতে বেশি কিংবা সমান, কখনো কম নয়। এটা আমরা দেখি যে এটা এটা ইয়ে থেকেই ফলো করে, ডেফিনেশন থেকে ফলো করে। তাহলে ডেল্টা পি ইজ পজিটিভ, পি এক্সপেকটেশন স্কোয়ার এটাও পজিটিভ। পি এক্সপেকটেশন পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু স্কোয়ার এটা পজিটিভ। তাহলে পি স্কোয়ার হচ্ছে দেখো দুটো পজিটিভ সংখ্যার যোগফল, ইট মাস্ট বি পজিটিভ। এখন তাহলে পি স্কোয়ার এক্সপেকটেশন যদি দুটো পজিটিভ সংখ্যার যোগফলের সমান হয়, তার মধ্যে দুটো পজিটিভ, যে কোনো এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা জিরো হতে পারে। If p square is greater than a positive সংখ্যা which could be 0 plus another positive সংখ্যা which also could be 0, তাহলে p square is greater than or equal to any one of them. p square must be greater than delta p square. p square অবশ্য p mod square কি বলে, p expectation square তো বেশি। এখানে ডেল্টা পি 0 হতে পারে, পি এটাও এক্সপেকটেশন পিও 0 হতে পারে, কিন্তু তারা নেগেটিভ হবে না, 0 হতে পারে কিংবা পজিটিভ হতে পারে। তাহলে 0 কিংবা পজিটিভ মান গ্রহণ করে এই ধরনের দুটো কোয়ান্টিটির যোগফল হচ্ছে পি স্কোয়ার এক্সপেকটেশন। তাহলে পি স্কোয়ার এক্সপেকটেশন ওই যে কোনো একটা কোয়ান্টিটির চাইতে বড় হবে কিংবা সমান হবে। সমান হবে যদি এখানে পি স্কোয়ার এক্সপেকটেশন ডেল্টা পি স্কোয়ারের চাইতে বড় হবে অথবা সমান হবে। সমান হবে কখন? যখন এটা শূন্য, এক্সপেকটেশন শূন্য। তাহলে এই যে এখানে টার্ম আছে পি স্কোয়ার, এটা ইজ ট্রু ফর এনি স্টেট। যে কোনো স্টেটের এক্সপেকটেশন যদি করো এই
এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে যে কোনো স্টেটে। In particular, this will also satisfy for the ground state. Okay. এখন তাহলে এখানে দেখা যাচ্ছে p square ground state, expectation of p square in the ground state must be greater than or equal to delta p square in the ground state. Okay, it's true. It's this equation 4 is true for any state. In particular, it's true for the ground state also. আসলে আমি দেখাতে পারবো যে for a symmetric potential, expectation of p is 0. তাহলে আমার ক্ষেত্রে যেহেতু আমার পোটেনশিয়ালটা সিমেট্রিক x4 আলফা x4, এটা কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে হবে আলফা সংখ্যা x4, x কে মাইনাস x করলে এটা কোনো পরিবর্তন হয় না, ইটস এ সিমেট্রিক পোটেনশিয়াল। তাহলে আমি পরে দেখাবো যে একটা ওয়ান ডাইমেনশনাল বাউন্ড স্টেট প্রবলেম যদি আমি চিন্তা করি এবং সেখানে যদি একটা সিমেট্রিক পোটেনশিয়াল, একটা পার্টিকেল আবদ্ধ আছে চিন্তা করে নেই, পোটেনশিয়ালটা সিমেট্রিক, তাহলে গ্রাউন্ড স্টেটের জন্য, ফর দ্যাট ম্যাটার যে এর জন্য এক্সপেকটেশন অফ পি ইজ 0। আমার অবশ্য এই ক্ষেত্রে এক্সপেকটেশন অফ পি ইজ 0, আমার এই ক্ষেত্রে পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার হবে, কিন্তু সেটা না হলেও চলবে। ওকে, সেটা আমার আর্গুমেন্টকে কোনোভাবে এফেক্ট করবে না। আমার শুধু দরকার পি স্কোয়ার গ্রেটার অথবা ইকুয়াল, তাহলেই চলবে, এটা একদম নিশ্চিত। এবং পি স্কোয়ার ইকুয়াল টু ডেল্টা পি স্কোয়ার কিনা সেটা জানার জন্য আরেকটু বেশি নলেজ লাগবে, সেটা না চলবে। আমি যেহেতু জানি, তোমরা হয়তো জানো না, আমি জাস্ট বলছি, এখানে ইকুয়ালিটি হোল্ড করবে যদি এক্সপেকটেশন অফ পি ইজ 0। So আমি বলছি যে equation 4 is true for any state. Fine. In particular, it's true for bound state. Now, for a bound state in a symmetric potential, expectation of p is 0. এটা আমরা পরে দেখবো, এখন তোমরা হয়তো জানো না। Therefore, we actually have p square expectation average in ground state is equal to delta p square in the ground state. কিন্তু সমান হোক কিংবা গ্রেটার হোক, আমার আর্গুমেন্ট যেটা দিতে যাচ্ছি আর্গুমেন্ট একই থাকবে। আমার আর্গুমেন্টটা উড বি ইকুয়ালি ভ্যালিড ইফ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু অথবা গ্রেটার দেন, উভয় ক্ষেত্রে আমার আর্গুমেন্ট, সাবসিকুয়েন্ট আর্গুমেন্ট যেটা বলবো সেটা ইকুয়ালি ভ্যালিড হবে। আমার ক্ষেত্রে আমি জাস্ট এটা সত্যি হবে, পি স্কোয়ার গ্রাউন্ড স্টেট ডেল্টা পি স্কোয়ার গ্রাউন্ড স্টেট, যেহেতু আমার পোটেনশিয়ালটা সিমেট্রিক। ওকে, এখন তাহলে এইখানে আমি বুঝতে পারলাম যে পি স্কোয়ার গ্রাউন্ড স্টেট ইজ ইকুয়াল টু ডেল্টা পি হোল স্কোয়ার ইন দ্য গ্রাউন্ড স্টেট, গ্রেটার দেন হলেও কোনো ক্ষতি নাই, ঠিক আছে। এখন এইটা তার মানে এই টার্মকে আমি পি এর আনসার্টেনিটির সঙ্গে যুক্ত করলাম, আনসার্টেনিটির সঙ্গে রিলেট করলাম একটা ইনইকুয়ালিটির মাধ্যমে। পি স্কোয়ার গ্রাউন্ড স্টেট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, আমার ক্ষেত্রে ইকুয়াল টু আনসার্টেনিটি স্কোয়ার ইন দ্য গ্রাউন্ড স্টেট। তাহলে পি স্কোয়ারকে আমি আনসার্টেনিটি ইন পি স্কোয়ার এক্সপেকটেশন গ্রাউন্ড স্টেটকে আমি ডেল্টা পি স্কোয়ার ইন দ্য গ্রাউন্ড স্টেট ওটার সঙ্গে রিলেট করলাম। এখন x4 কেও আনসার্টেনিটি ইন ডেল্টা এক্স, আনসার্টেনিটি এক্স এর সঙ্গে রিলেট করতে হবে সামহাউ। ওকে, আমি তো আলটিমেটলি আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করব, সেদিকে আমি যাচ্ছি। তাহলে দেখো সেটা করছি একটু সুন্দরভাবে, একটা বিউটিফুল প্রসেস। নেক্সট হচ্ছে expectation value of x4, operator x4, ওটা তো আমার পোটেনশিয়াল এনার্জিতে আছে, এই যেটা আলফা x4 expectation in the ground state। এটা আমি একটু হ্যান্ডেল করছি। এখন তার আগে একটু প্রিপারেশন, প্রস্তুতি নাও। দেখো, রিকল দ্যাট ফর এনি অপারেটর a, delta a squared is equal to a square expectation minus a expectation square, এটা তো আমি জানি। ওকে, ডেল্টা এ স্কোয়ার যে পজিটিভ, এটাকে এখান থেকে বোঝা যাচ্ছে, এখান থেকে বুঝতে হলে তোমাকে জানতে হবে যে এ স্কোয়ার এক্সপেকটেশন এর এক্সপেকটেশন চাইতে বেশি অথবা সমান। ওকে, তাহলে ডেল্টা স্কোয়ার হয় 0, নয় এর চাইতে বেশি, 0 চাইতে বেশি।
তবে এটা বোঝার আরেকটা উপায় আছে, ডেল্টা এ স্কোয়ার জিরো কিংবা পজিটিভ নেগেটিভ যে নয় সেটা বোঝার একটা উপায় আছে। সেটা তো এটা তো আমার প্রথম এই যে এই কোয়েশ্চেনে যেটা দেখছি এটা তো আমার প্রথম ডেফিনেশন ছিল না। প্রথম ডেফিনেশনটা দেখলেই সেখান থেকে একেবারে অ্যাপারেন্ট হয় যে ডেল্টা এ স্কোয়ার পজিটিভ। সেটা প্রথম ডেফিনেশনটা খেয়াল আছে কি তোমাদের? আমি তো এইভাবে ডিফাইন করেছিলাম। ফার্স্ট ডেফিনেশন, ডেল্টা এ স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু যে কোনো স্টেটে ডেল্টা এনি স্টেট সাই, এই পার্টিকেলটা যে কোনো স্টেটে আছে সেই স্টেটে যে কোনো অপারেটর এর আনসার্টেনটির স্কোয়ার, এভাবে সংজ্ঞা দিয়েছিলাম। সংজ্ঞা সাই expectation of A expression A operator minus expectation of A times identity operator এটা স্কোয়ার করে সাই। ওকে, স্কোয়ার করে সাই। এখন দেখো এটা এটা এখান থেকে কি বোঝা যাচ্ছে, এই সংজ্ঞা থেকে কি বোঝা যাচ্ছে যে ডেল্টা এ স্কোয়ার নেগেটিভ নয়, ডেল্টা এ স্কোয়ার জিরো হতে পারে, অথবা জিরো না হলে এটা পজিটিভ হবে, যাই হোক না নেগেটিভ হবে না। এখান থেকে বোঝা যাচ্ছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এইভাবে বোঝা যাচ্ছে। এই যে অপারেটর আমি ডিফাইন করেছি এ তো হারমিশন অপারেটর, আর ইউনিট হারমিশন অপারেটর, ফলে এইটা একটা রিয়েল সংখ্যা। এক্সপেকটেশন অফ এ ইজ এ রিয়েল নাম্বার, যেহেতু এটা হারমিশন, তাহলে একটা টাইমস ইউনিট অপারেটর সেটাও হারমিশন অপারেটর, এ হারমিশন, তাহলে এ বিয়োগ এক্সপেকটেশন অফ এ টাইমস আইডেন্টিটি, এই পুরোটা হারমিশন অপারেটর, এটা স্কোয়ার করেছি। তাহলে এটার যদি স্কোয়ার করো, এটা একটা হারমিশন অপারেটর, আমি ধরলাম, ধরো ওটাকে লিখলাম, ধরো এই অপারেটরকে লিখলাম এ প্রাইম, ধর এ প্রাইম লিখলাম এই পুরো অপারেটরকে, এক্সপেকটেশন অফ এ মাইনাস এটা সরি এ অপারেটর এ মাইনাস এক্সপেকটেশন অফ এ টাইমস আইডেন্টিটি, এই পুরো অপারেটরকে বললাম এ প্রাইম। এ প্রাইম ইজ হারমিশন। তাহলে আমার এখানে কি আছে, এ প্রাইম স্কোয়ার্ড, তাহলে এটা লিখছি এভাবে, ব্রাস আই এ প্রাইমড এ প্রাইমড। ওকে, এটা হচ্ছে এ প্রাইম স্কোয়ার। এখন দেখো অপারেটর এ প্রাইম অ্যাক্টিং অন কেট সাই অ্যানাদার কেট, কি দিবে সেটা সেই নতুন কেটটাকে বলি ধরো কেট ফাই, তাহলে এটা কি, দিস ইজ ব্রা ফাই। নর্মালি আমি লিখতাম এ প্রাইম ড্যাগার, ব্রা ফাই হতো না, এ প্রাইম হারমিশন না হতো, তাহলে এটাকে যদি কেট ফাই বলি ডান দিকেরটা, তাহলে ব্রা ফাই হতো ব্রা সাই এ প্রাইম ড্যাগার, কিন্তু এ প্রাইম ড্যাগার ইকুয়াল টু এ প্রাইম, ফলে এ প্রাইম দিলেই চলবে, তাহলে এটা ব্রা ফাই। তাহলে আমার কি হলো, ফাই কেট ফাই, এটা তো হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ কেট ফাই ইটসেলফ, এটা তো হচ্ছে নর্ম অফ কেট ফাই, এটা তো একটা রিয়েল সংখ্যা, এবং এটা তো হয় জিরো নয় গ্রেটার দ্যান জিরো, এটা একটা পজিটিভ সংখ্যা, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। জিরো হবে কখন, জিরো একটা বিশেষ কেসে, যখন ফাইটা নাল, আমার তো ভেক্টর স্পেসে নাল ভেক্টরও আছে, নাল ভেক্টরের স্কেলার প্রোডাক্ট উইথ ইটসেলফ ইজ জিরো। নন নাল যে কোনো কেট যদি নাও, তাহলে তাদের স্কেলার প্রোডাক্ট উইথ ইটসেলফ ইজ এ পজিটিভ নাম্বার, এটা পজিটিভ সংখ্যা, সর্বনিম্ন মান গ্রহণ করতে পারে জিরো, এবং জিরো মানটা গ্রহণ করবে যখন এই কেট ফাইটা হয় নাল কেট, তাহলে ব্রা ফাইটা হবে নাল ব্রা, তখন তখন এটার মান হবে জিরো। খেয়াল রাখো, তার মানে এটা পজিটিভ, সর্বনিম্ন মান পজিটিভ কিংবা জিরো, জিরোর চাইতে কম হবে না, কখনো নেগেটিভ হবে না, এটাই বলছি। ওকে, এটা তাহলে এই সমস্ত ছোটখাটো জিনিস তোমাদের সব সময় খেয়াল থাকতে হবে। তাহলে ডেল্টা স্কোয়ার তো পজিটিভ, আর এই যে আমার যে প্রথম ডেফিনেশনকে সিম্পলিফাই করে এইভাবে লেখা যায়, তাহলে এটা পজিটিভ, তাহলে ডেল্টা এ ইজ আ পজিটিভ, ডেল্টা এ স্কোয়ার ইজ আ পজিটিভ নাম্বার। ওকে,
তাহলে এ স্কোয়ার হচ্ছে ডেল্টা এ প্লাস এ এক্সপেকটেশন স্কোয়ার। এখান থেকে দুটো ইনইকুয়ালিটি পাচ্ছি। এ স্কোয়ার এক্সপেকটেশন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এ স্কোয়ার। আর ইকুয়ালিটি হোল্ড করবে কখন? যখন এটা শূন্য। ইকুয়ালিটি হোল্ডস ইফ ডেল্টা ইকুয়াল টু 0। এটা একটা আলোচনা করেছি, আগে আলোচনা করেছি। আবার a square expectation greater than delta a square, greater than or equal to delta a square, and equality holds if the second term is 0. Okay, যেটা এটা তো আলোচনা, সেকেন্ড টার্ম মানে এক্সপেকটেশন অফ a is 0। এখন প্রথম ইনইকুয়ালিটি ব্যবহার করো, প্রথম ইনইকুয়ালিটি ব্যবহার করো, তার মানে যে কোনো অপারেটরের স্কোয়ারের এক্সপেকটেশন greater than or equal to সেই অপারেটরের এক্সপেকটেশনের স্কোয়ার। তাহলে আমার তো আছে x4 অপারেটর। x4 অপারেটরকে আমি এভাবে লিখতে পারি x স্কোয়ারের অপারেটরের স্কোয়ার। তাহলে x স্কোয়ার অপারেটরের স্কোয়ারের এক্সপেকটেশন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু x স্কোয়ার অপারেটর এক্সপেকটেশন স্কোয়ার। এটা এখানে a কে ধরো x স্কোয়ার, এইখানে a কে ধরো x স্কোয়ার, এবং এই আইডেন্টিটি ব্যবহার করো, তাহলে তো এটা হলো x4 হচ্ছে x স্কোয়ারের স্কোয়ার। যে কোনো অপারেটরের স্কোয়ারের এক্সপেকটেশন, এখানে x স্কোয়ার অপারেটরের এক্সপেকটেশন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সেই অপারেটরের এক্সপেকটেশনের স্কোয়ার, x স্কোয়ারের স্কোয়ার। এটা প্রথম আইডেন্টিটি ব্যবহার করে পেলাম। x4 expectation is greater than or equal to x square expectation, x square expectation squared. এবং এখন এইটাতে শুধু x স্কোয়ার এক্সপেকটেশনে দ্বিতীয় আইডেন্টিটি ব্যবহার করো। আইডেন্টিটি হচ্ছে এটা, যে কোনো অপারেটরের স্কোয়ারের এক্সপেকটেশন সেই অপারেটর আনসার স্কোয়ারের চাইতে বড় কিংবা সমান। এখন তাহলে দেখো এইটা করো, এ স্কোয়ারের এক্সপেকটেশন দ্বিতীয় আইডেন্টিটি হচ্ছে এ স্কোয়ারের এক্সপেকটেশন গ্রেটার দ্যান ইকুয়াল টু ডেল্টা এ স্কোয়ার। এটা আইডেন্টিটি। তাহলে x স্কোয়ারের এক্সপেকটেশন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডেল্টা x স্কোয়ার। তার মানে দেখো x4 এর এক্সপেকটেশন হচ্ছে স্কোয়ারের এক্সপেকটেশন স্কোয়ারের চাইতে বেশি কিংবা সমান। x স্কোয়ারের এক্সপেকটেশন আবার ডেল্টা x স্কোয়ারের চাইতে বেশি কিংবা সমান। তাহলে x4 is greater than or equal to x4 expectation is greater than or equal to delta x4. ওকে, এটা চাইতে বেশি, আবার ভেতরেরটা এটা চাইতে বেশি। তার মানে x4 এর এক্সপেকটেশন must be greater than or equal to delta x4। এটা পেয়ে গেলাম। তো আমার কিন্তু একটা ইনইকুয়ালিটি হয়ে গেল এখন। তাহলে দেখো আমার হ্যামিল্টনিয়ার যে গ্রাউন্ড স্টেট এক্সপেকটেশন ছিল, এটা ছিল এক্সাক্ট ফর্মুলা, পি স্কোয়ারের গ্রাউন্ড স্টেট এক্সপেকটেশন বাই 2m আলফা x4 গ্রাউন্ড স্টেট GS। আচ্ছা, এখন তো আমি তো দেখালাম পি স্কোয়ার গ্রাউন্ড স্টেটে পি স্কোয়ার এক্সপেকটেশন ইজ ইকুয়াল টু ডেল্টা পি গ্রাউন্ড স্টেট। তাহলে এটা সমান, ঠিক আছে। এখন এটা যদি এটার বেশিও হতো তাহলে ক্ষতি ছিল না, আমার তো ইনইকুয়ালিটি দিচ্ছি গ্রেটার দেন, এটার সমান ধরো। এখন x4 এর এক্সপেকটেশন তো এটার চাইতে বেশি, তাহলে বেশি হলে এই পুরোটা ইজ গ্রেটার দ্যান দ্য সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনে যেটা লেখা হয়েছে সেটার চাইতে বেশি কিংবা সমান। এটা এক্সাক্ট ভ্যালু ফর দি গ্রাউন্ড স্টেট এক্সপেকটেশন অফ দ্য হ্যামিল্টনিয়ান। এক্সাক্ট ভ্যালুটা আমি জানি না কত, কিন্তু এইটুক রিগারাসলি পাওয়া গেল যে ইজ গ্রেটার দ্যান দিস। ওকে, কারণ পি স্কোয়ার গ্রাউন্ড স্টেট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডেল্টা পি গ্রাউন্ড স্টেট স্কোয়ার। আমার ক্ষেত্রে সমান, কিন্তু সমান না হলেই চলবে। পি স্কোয়ার এটার চাইতে সমান কিংবা বড়, এইটা x4 এর এক্সপেকটেশন এটার চাইতে সমান কিংবা বড়। ফলে পি স্কোয়ার এবং x4 কে যদি আমি করসপন্ডিং আনসার্টেনিটি দিয়ে রিপ্লেস করে দেই, তাহলে এই জিনিসটা দ্বিতীয় লাইনের জিনিসটা এটা ওটার চাইতে ছোট। তার মানে
এটার চাইতে বড়। ওকে, মানে হ্যামিল্টনিয়ানের গ্রাউন্ড স্টেট এক্সপেকটেশন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিস নাম্বার। ওকে, এখন আমি কি করলাম, আমি একটা ইনইকুয়ালিটির মাধ্যমে হ্যামিল্টনিয়ানের গ্রাউন্ড স্টেটকে রিলেট করলাম টু আনসার্টেনিটি ইন মোমেন্টাম এন্ড আনসার্টেনিটি ইন পজিশন। এখন আমি আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করতে পারবো। দেখো, আনসার্টেনিটি প্রিন্সিপাল বলে যে ডেল্টা এক্স ডেল্টা পি ইজ গ্রেটার দ্যান h cat বাই 2, যে কোনো স্টেটে থাকুক না কেন পার্টিকেলটা, গ্রাউন্ড স্টেটে থাকলেও গ্রেটার দ্যান অর ইকুয়াল টু h cat বাই 2। তাহলে ডেল্টা এক্স ইন গ্রাউন্ড স্টেট, delta p ground state product, uncertainty product in any state is greater than or equal to h cat by 2. In particular, uncertainty product in ground state is also greater than or equal to h cat by 2. এখান থেকে তাহলে আমি বলতে পারি যে delta p ground state is greater than or equal to delta x এর ডান দিকে নিয়ে আসে, is greater than or equal to h cat by 2 delta x ground state। এখানে বসিয়ে দাও। তাহলে দ্বিতীয় আরেকটা লাইন, তৃতীয় লাইন লিখতে হবে, এই যে যেটা লেখা আছে দ্যাট ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এই ডেল্টা পি পরিবর্তে যদি এটা বসাও তাহলে এই জিনিসটা তৃতীয় লাইনের চাইতে বেশি হবে। ব্যাক টু এইচ গ্রাউন্ড স্টেট, এখানে ব্যাক করো, উই গেট এইচ গ্রাউন্ড স্টেট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এই ডেল্টা পি গ্রাউন্ড স্টেটের পরিবর্তে এটা যদি বসা, যেটা বসাচ্ছি ডেল্টা পি গ্রাউন্ড স্টেটের পরিবর্তে, আমি জানি ডেল্টা পি গ্রাউন্ড স্টেট, ওটা যেটা বসানো হচ্ছে গ্রাউন্ড স্টেটের পরিবর্তে, ডেল্টা পির পরিবর্তে, সেটা ছোট মানে এখনো ইনইকুয়ালিটি তাহলে বজায় থাকবে। তাহলে এই দ্বিতীয় লাইনটা ইজ গ্রেটার দেন এই তৃতীয় লাইনে এখানে ওটা বসিয়ে দিলাম, ডেল্টা পি গ্রাউন্ড স্টেট স্কোয়ার, এটা উপরে ছিল আর নিচে ছিল 2m, delta p ground state এর পরিবর্তে লেখা হলো h cat by 2x ground state. Delta p ground state is greater than this, so delta p ground state square is greater than h cat square for delta ground state square. এখানে 4 আর ওখানে আগে ছিল 2m মানে 8m হলো। The expectation of h in ground state is greater than or equal to h cat square by 8m delta ground state square plus alpha delta ground state 4. আমি ডেল্টা পি গ্রাউন্ড স্টেটকে এলিমিনেট করলাম, কিন্তু আমি ইকুয়ালিটি পাচ্ছি না, আমি পাচ্ছি এখন ইনইকুয়ালিটি। বিশেষ কেসে ইকুয়াল হলে কিন্তু সে বিশেষ কেসটা কার্যকর আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। ওকে, the quantity on the right hand side, এই ইকুয়েশনে quantity on the right hand side is a function of delta x ground state, এই quantity। ওকে, তাহলে আমি এইটুকু বলতে পারি যে ডান দিকের যে কোয়ান্টিটি আমি লিখলাম, লেখা আছে এখানে, এই আমার এক্সপেকটেশন ভ্যালু অফ এইচ ইন দ্য গ্রাউন্ড স্টেট, তার মানে গ্রাউন্ড স্টেট এনার্জি ই গ্রাউন্ড, এক্সপেকটেশন অফ এইচ ইন দ্য গ্রাউন্ড স্টেট ওই ডান দিকের কোয়ান্টিটির চাইতে বড় কিংবা সমান। ওকে, ঠিক, এটা কারেক্ট, কিন্তু আনফর্চুনেটলি এখানে আমি তো গ্রাউন্ড স্টেটের ডেল্টা এক্স কত জানি না, ফলে আমি রাইট হ্যান্ড সাইড কিভাবে ক্যালকুলেট করব? ক্যালকুলেট করতে পারলে তো আমার, ওকে, ক্যালকুলেট না করতে পারলে তো আমার এটা ইউজলেস একটা ফর্মুলা, ইভেন দো কারেক্ট। ওকে, ক্যালকুলেট না করতে পারলেও, অথবা আমার জানা নেই, ক্যালকুলেট করা যাবে আরো কষ্ট করে, সেই কষ্ট করলে সবই তো গ্রাউন্ড স্টেট এনার্জিও তো জানা যাবে। ওকে, এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি জানা যাবে যদি আমি এক্সাক্ট সলিউশন করি। ওই কষ্টটা করলে তো আর এগুলো ডেল্টা এক্স করা লাগবে না, গ্রাউন্ড স্টেট এক্সাক্ট এনার্জি তো পেয়েই যাব। ধরো ডেল্টা এক্স গ্রাউন্ড স্টেট আমার জানা নেই, জানা যদি থাকতো তাহলে ওই গ্রাউন্ড স্টেটে ডেল্টা এক্স কত ওই মানটা বসিয়ে দিয়ে ডান দিকটা ক্যালকুলেট করে ফেলতাম, নিউমারিক্যাল ক্যালকুলেট করে ফেলতাম, এত জুল অথবা এত এমইভি, তাহলে আমি বলতাম যে গ্রাউন্ড স্টেট এনার্জি অত এমইভির চাইতে বেশি কিংবা সমান। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে যেটা পেলাম সেটা হবে একটা লোয়ার টু দি গ্রাউন্ড স্টেট এনার্জি। আমি শুধু বলতে পারবো যে রাইট হ্যান্ড সাইড যদি আমি ক্যালকুলেট করতে পারতাম
সেটা পারতাম যদি আমার ডেল্টা এক্স গ্রাউন্ড স্টেট কত জানা থাকতো, তাহলে রাইট হ্যান্ড সাইড আমি ক্যালকুলেট করে ফেলতে পারতাম, এবং তাহলে আমার কোয়ান্টাম মেকানিক্সের থিওরি বলছে যে গ্রাউন্ড স্টেট এনার্জি আমি যেটা ক্যালকুলেট করেছি তার চাইতে বেশি কিংবা সমান, কম নয়। ফলে আমার যে ডান দিকে যেটা আছে সেটাই আমার এস্টিমেট অফ দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি। সেই এস্টিমেট ইজ এ লোয়ার বাউন্ড টু দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেট এনার্জি। লোয়ার বাউন্ড মানে ওই বাউন্ডের চাইতে কমবে না। আমার গ্রাউন্ড স্টেট এনার্জি ওই সংখ্যার বেশি কিংবা সমান, বড় জোর সবচেয়ে ভালো হলে সমান। ওকে, কিন্তু এখন তাহলে আমি কি করব? আমি তাহলে কি করব? আমি তো ডেল্টা এক্স গ্রাউন্ড স্টেট জানি না। তার আগে দেখি এটা একটু ইয়ে করে, এটা যদি একটা রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে সেটা যদি ইফ আই প্লট ভার্সেস ডেল্টা, রাইট হ্যান্ড সাইড ইজ আ ফাংশন অফ ডেল্টা এক্স ইন গ্রাউন্ড স্টেট। বারবার গ্রাউন্ড স্টেট বলা থাকে, গ্রাউন্ড স্টেট অবশ্যই। রাইট হ্যান্ড সাইড ইজ আ ফাংশন অফ ডেল্টা এক্স। ডেল্টা মান আমি জানি না, তবে আমি তো ডেল্টা এক্স মান ধরে নিয়ে একটা রেঞ্জের মধ্যে ডেল্টা এক্স ধরে নিয়ে এই ফাংশনটার ভ্যালু ক্যালকুলেট করে প্লট করতে পারি। কিন্তু গ্রাউন্ড স্টেটের এক্সাক্ট মান কত, আমি গ্রাউন্ড স্টেটের জন্য এক্সাক্ট ডেল্টা এক্স কত জানি না। ফাংশনটা এইরূপ হবে। তা এই ফাংশনে যদি আমি প্লট করি এগেনস্ট ডেল্টা এক্স, কেমন দেখতে হবে? ওকে, কেমন দেখতে হবে? আচ্ছা, তার আগে দেখো আমি তাহলে ইয়ে করি, পরের পাতে করাই আছে। ওই ফাংশনটা ইটস আ ফাংশন অফ ডেল্টা এক্স রাইট হ্যান্ড সাইড, আর এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি এটার চাইতে বেশি। কিন্তু আমি ডেল্টা এক্স কত, গ্রাউন্ড স্টেটের ডেল্টা এক্স কত আমি জানি, এক্সাক্ট মানটা কত জানি না। সো আমি এই ফাংশনটার বিহেভিয়ার স্টাডি করছি। I can plot this function, I can plot f as a function of the argument delta x. Argument কিন্তু delta x. ফাংশনটা কেমন দেখতে হবে? ফাংশনটা একটা মিনিমাম থাকতে হবে। সেটা কিভাবে বুঝলে? একটা কম্পিউটারে দিয়ে ফাংশন করতে পারো, অথবা তুমি একটা স্কিম্যাটিক ফাংশনটা কেমন দেখতে হবে সেটা তুমি এঁকে ফেলতে পারো। এখানে কিন্তু এটা একটা স্কেচ গ্রাফ। এখানে কোনো নাম্বারস দেইনি, এখানে কোনো স্কেল দেইনি, এটা স্কেচ গ্রাফ। ওকে, ফাংশনটা বিহেভিয়ার স্টাডি করতে যাচ্ছি। এখন খেয়াল করো, আমি বলতে চাই যে যখন ডেল্টা এক্স খুব ক্ষুদ্র তখন ফাংশনটা খুব লার্জ। ইনফ্যাক্ট when delta x tends to 0, this function goes to infinity. ডেল্টা এক্স যখন ক্ষুদ্র তখন ডেল্টা এক্স ক্ষুদ্র, ডেল্টা এক্স ফোর আরো ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে এটাকে ক্যান্সেল, এটাকে নেগলেক্ট করো, দ্বিতীয় টার্মকে। যদি ডেল্টা ক্ষুদ্র হয় তাহলে এই টার্মটাকেই রাখতে হবে। এখানে তো ডেল্টা এক্সটা নিচে আছে, ডিনোমিনেটর আছে, এটা স্কোয়ার করলে আরো ক্ষুদ্র, তাহলে এই স্কোয়ার এবং অতি ক্ষুদ্র একটা টার্ম দিয়ে ভাগ দিলে এটা তো বড় হবে। এবং ইনফ্যাক্ট when delta x tends to 0, this function f tends to infinity. তাহলে উপর থেকে নেমে ফাংশনটা নামবে কেন? নামবে এই কারণে যে ইনফিনিটি tends to infinity, আবার when delta x tends to infinity, তখন এই টার্মটা ক্ষুদ্র, এটাকে বাদ দিয়ে দাও, এই টার্মটাই তখন ডমিনেন্ট, ডেল্টা এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা 4 আছে, খুব দ্রুত ইনফিনিটি হয়ে যাবে। তার মানে this function tends to infinity when delta x is small and also when delta x is large. তাহলে মাঝখানে it must fall, দুই পাশে ইনফিনিটি, তো মাঝখানে কি হবে? এটা নেমে আবার উঠে যাবে। The function must have a function is large when delta x is small. Function is also large when delta x is large. It must fall and then rise again. It must have a minimum at some point. এটা ধরো at x naught, delta এটা delta x একটা মিনিমাম আছে, তাহলে ওই ফাংশনের মিনিমাম মান কত সেটা আমি ক্যালকুলেট করে ফেলতে পারি। মিনিমাম কোথায় হবে সেটা আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে আমি তো অ্যাটলিস্ট এইটুক বলতে পারি যে যদিও আমার ওই পার্টিকেলটার গ্রাউন্ড স্টেটে এক্সাক্ট ডেল্টা এক্স গ্রাউন্ড স্টেট জানা নেই, এইটুক তো সত্য যে ডান দিকের যে মিনিমাম মান, সেই মিনিমাম মানের চাইতে
এক্সপেকটেশন অফ গ্রাউন্ড স্টেট বড় হবে, এটা তো সত্যি। ডেল্টা এক্স গ্রাউন্ড স্টেট যদি আমার জানা থাকতো, ধরো যদি আমার জানা থাকতো, কি আমি জানি না, অ্যানোটেট করে এখানে গ্রাফে দেখাই। ধরো ডেল্টা এক্স গ্রাউন্ড স্টেট ধরো আমার জানা আছে, ধরো ডেল্টা এক্স গ্রাউন্ড স্টেট এক্সাক্ট ডেল্টা এক্স ধরো মিনিমামের চাইতে একটু বেশি, ধরো এইটা এইখানে, তাহলে ওকে, ধরো এইটা হচ্ছে ডেল্টা এক্স এন্ড গ্রাউন্ড স্টেট, যদি আমার জানা থাকতো, জানা নাই, ডেল্টা এক্স গ্রাউন্ড স্টেট মান হচ্ছে ধরো মিনিমাম, যদি কিছু মিনিমাম চাইতে বেশি, তাহলে ওই 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 ভ্যালু ডেল্টা এক্স গ্রাউন্ড ওই ভ্যালুর জন্য এফ এর মান কত, এফ এর মানটা আমি আঁকি, এফ এর মানটা আবার দেখ এখানে গ্রাফেই দেখা, এফ এর মানটা হচ্ছে একটা, এখানে আমি বলবো যে আমি তাহলে বলতে পারতাম যে এনার্জির মান এই মানের চাইতে বেশি কিংবা এই মানের সমান, এই মানের কম নয়। তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জি এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা পাবো সংখ্যাটা চাইতে বেশি, এটা বলতে পারতাম। এখন বলতে পারছি না, এখন আমি বলতে পারবো, এইটুকু বলতে পারবো, গ্রাউন্ড স্টেট এনার্জি যাই হোক না কেন এই মিনিমাম মানের চাইতে বেশি, এই মানের চাইতে বেশি হলে তো মিনিমাম মানের চাইতে বেশি হবেই। ওকে, তাহলে এইটুক তো বলা যায় যে ইভেন দো আমি এটা স্টপ কি বলি, ক্লিয়ার মাই ড্রয়িং, এন্ড এটুক তো বলতে পারি, যদিও এখানে ডেল্টা এক্স গ্রাউন্ড স্টেটের মান আমার জানা নেই, এটুক তো বলা সম্ভব যে expectation of H in the ground state is bigger than or equal to minimum value of the right hand side. এটা বলাতে আমার কিন্তু একটু খারাপ হলো, কারণ লোয়ার বাউন্ড যত বড় করা যায় তত ভালো। আমি যদি বলি গ্রাউন্ড স্টেটের এনার্জি 5 জুলের কম নয়, একটা হলো, 5 জুলের কম না হলে তো 3 জুলেরও কম নয়, তাহলে 5 জুল যদি গ্রাউন্ড স্টেট এনার্জির লোয়ার বাউন্ড হয়, 3 জুলও লোয়ার বাউন্ড, কিন্তু 3 জুল তো ইটস আ ব্যাড লোয়ার বাউন্ড, রাইট? কারণ ওটা তো কমে গেল, লোয়ার বাউন্ড যত বেশি হয় ততই লোয়ার বাউন্ডটা আমার অ্যাকচুয়াল গ্রাউন্ড স্টেটের এনার্জির সঙ্গে কাছাকাছি হবে। আর আপার বাউন্ড যখন করব, আমি যখন বলবো যে এই সংখ্যাটা আমার গ্রাউন্ড স্টেট এনার্জি এই সংখ্যাটার বেশি নয়, তাহলে সেই সংখ্যাটা যত কম করে এস্টিমেট করতে পারি তত আমার জন্য ভালো, তত আমি নিশ্চিত হব যে আমার গ্রাউন্ড স্টেট আর আমার এস্টিমেটের মধ্যে তফাৎটা খুব কম। আমি যদি বলে দেই যে একটা অ্যাটমের ডাইমেনশন আমার এই ঘরের চাইতে ছোট, অবশ্যই ঘরের চাইতে ছোট, আর তা আমার ঘরের যে দৈর্ঘ্য সেটা অ্যাটমের রেডিয়াসের একটা আপার বাউন্ড, আমি বলতেই পারি, কিন্তু তাতে করে তো অ্যাটম সম্বন্ধে খুব একটা ধারণা হয় না, তাহলে আমার আপার বাউন্ডটাকে কমাতে হবে। ওকে, আমি যদি কমিয়ে যদি এভাবে আনতে পারি যে আমি যদি একটা স্টেটমেন্ট দিতে পারি অ্যাটমের ডাইমেনশন 10⁻⁻10 মিটারের চাইতে ছোট, তাহলে এখন আমি কিছু আইডিয়া পাচ্ছি, এটা 10⁻10 মিটার ক্ষুদ্র, এটার চাইতেও ক্ষুদ্র, অথবা এটার সমান, তাহলে তো এখন কাছাকাছি আসছে। তাহলে আপার বাউন্ড যখন হবে, আপার বাউন্ডটা যত কমানো যায় তত ভালো, আর লোয়ার বাউন্ড যখন নেবে, লোয়ার বাউন্ডটা যত বাড়ানো যায় তত ভালো, কারণ তাহলে তোমার যে এস্টিমেট এবং অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে তফাৎটা কাছাকাছি হবে। তুমি অ্যাকচুয়াল ভ্যালু জানো না, তুমি এস্টিমেটটাই করছো, তাহলে যেহেতু আমি ডেল্টা এক্স এর এক্সাক্ট মান জানি না, আমি এইটুক শুধু বলতে পারবো উইথ সার্টেনটি যে গ্রাউন্ড স্টেটে এক্সপেকটেশন ভ্যালু অফ এই ডান দিকের যে ফাংশন, ওই ফাংশনের মিনিমাম মানের চাইতে বেশি, এটুক বলা যাবে, এর বেশি কিছু বলা যাবে না, তাহলে এটুক বলতে পারবো।
H ground state, expectation of H in ground is greater than or equal to minimum, এই যে ডান দিকের যে ফাংশনটা আছে ওইটা গ্রাউন্ড স্টেটটা তুলে দিয়েছি, বারবার জিএস লেখা ঝামেলা। ডেল্টা এক্স ভ্যারি করে ওই ফাংশন যে মিনিমাম মান হবে সেই মিনিমাম মানের চাইতে এক্সপেকটেশন অফ এইচ ইন দ্য গ্রাউন্ড স্টেট বড়। মিনিমাম মানের সমান কখন হবে? যদি এমন হয়ে যায় যে, এটা তো হয়েছে কিনা, যদি এমন হয়ে যায় যে গ্রাউন্ড স্টেটের ডেল্টা এক্স এর মান আর এখানকার এই ফাংশনের মিনিমাম মান যদি আইডেন্টিক্যাল হয়, রাইট, তাহলে তখন আমি বলতে পারি যে এক্সাক্ট মানটা, রাইট হ্যান্ড সাইডের এক্সাক্ট মানটা হচ্ছে এত। ওকে, কিন্তু সেটা নাও হতে পারে। আমার গ্রাউন্ড স্টেটের ডেল্টা এক্স এর মান মিনিমামের চাইতে বেশি হতে পারে, মিনিমামের চাইতে কম হতে পারে। তাহলে এটা মোস্ট লাইকলি একেবারে যে মিনিমাম মান হবে আমার গ্রাউন্ড স্টেটের ডেল্টা এক্স এর মান, সেটা তো সম্ভাবনা খুবই কম। ফলে আমার লোয়ার বাউন্ড একটু খারাপ হচ্ছে, ঠিক আছে, খারাপ হলেও একটা লোয়ার বাউন্ড তো পাচ্ছি। ওকে, তো আমি এটুক বলতে পারছি। তাহলে কোথায় হলো এটা, কি আছে? Expectation of H in ground state is larger than or equal to ডান দিকের যে ফাংশন ডেল্টা এক্স, সেই ফাংশনের মিনিমাম মানের চাইতে বেশি কিংবা সমান। মিনিমাম ডেল্টা এক্সটা হচ্ছে ভ্যারি করে যে মিনিমাম পাবে। এখন এটা তো একটা ফাংশন, এই ফাংশনটার মিনিমাম মান কত হবে? মিনিমাম কোথায় হবে? ওকে, কোথায় এবং সেই ভ্যালুর জন্য এই ফাংশনটার মান কত সেটা খুব ইজিলি পাবে। কিভাবে পাবে? এটাকে তুমি করবে, এটাকে তুমি ডেরিভেটিভ নেবে উইথ রেসপেক্ট টু ডেল্টা এক্স। ওকে, শূন্য বসাবে, শূন্য বসিয়ে ডেল্টা এক্স যেটা পাবে, ডেরিভেটিভ নেবে উইথ রেসপেক্ট টু ডেল্টা এক্স, সেই ডেল্টা এক্সটা হচ্ছে মিনিমাম, সেই ডেল্টা এক্স এর সেই মানের জন্য ফাংশনটা মিনিমাম, ম্যাক্সিমাম নয়, মিনিমাম। কারণ এটা দুপাশে তো ইনফিনিটি, তাহলে মাঝখানে যেটা হবে সেটা মিনিমাম হবে, ম্যাক্সিমাম হতে পারে না। ওকে, মিনিমামই হবে ডেল্টা এক্স ফর। তাহলে সেই মিনিমাম মানটা কত বের করে ফেলতে পারো। তাহলে দেখো এখানে আমি ধরে নিচ্ছি যে ইউটা হচ্ছে ডেল্টা এক্স ধরে নিয়েছি আমার নোটেশন সুবিধার জন্য। তাহলে ডান দিকের এই ফাংশনটাকে আমি ডেল্টা এক্স এর ফাংশন না ধরে ইউর ফাংশন বলছি, ইউটাই ডেল্টা এক্স, আমি ইউটাকে ডেল্টা এক্স বলছি। ডেল্টা এক্স লেখাটা ঝামেলা, ইউ। সো রাইট হ্যান্ড সাইড ইজ আ ফাংশন অফ ইউ। হোয়াট ইজ ইউ? ইউ ইজ ডেল্টা এক্স। এটা কেন করলেন? এটা জাস্ট আমার লিখতে সুবিধা, আর কিছু না। তাহলে এই ফাংশনকে ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করে শূন্য বসাও। শূন্য বসালে কি হবে? শূন্য বসালে আমি দেখবো যে ইউ স্কোয়ারের এই মানের জন্য, তার মানে ডেল্টা এক্স স্কোয়ারের এই মানটা হলে ওই ফাংশনটা মিনিমাম হবে। ইউ তো ডেল্টা এক্স, আমার আসলে ডেল্টা এক্স স্কোয়ার লাগবে। ডেল্টা এক্স স্কোয়ারের মিনিমাম মান, ডেল্টা এক্স স্কোয়ারের মিনিমাম, ডেল্টা এক্স স্কোয়ারের তো মিনিমাম না, ডেল্টা এক্স স্কোয়ারের কোড মানের জন্য এই ফাংশনটা মিনিমাম। ডেল্টা এক্স স্কোয়ারের মান কি নিলে এই ফাংশনটা মিনিমাম হবে, সেটা ডেল্টা এক্স স্কোয়ারের মিনিমাম না। তাহলে এটা দেখাচ্ছি, ইউ স্কোয়ার, ইউ মানে ডেল্টা এক্স, ইউ স্কোয়ার এই মান নিলে ওই ফাংশনটা মিনিমাম মান গ্রহণ করবে। তো সেটা বসিয়ে দাও, মিনিমাম মানটা কত? তাহলে বসাও, এটা তো হচ্ছে ইউ স্কোয়ার, এইটা পুরোটা হচ্ছে ইউ স্কোয়ার। ইউ স্কোয়ারের পরিবর্তে এই মানটা বসাও। আর এখানে সেকেন্ড টার্মে কি? এটা তো ইউ স্কোয়ার, ইউ তো ধরেছি ডেল্টা এক্স স্কোয়ার কে ইউ ধরেছি, সরি এটা ইউ ফোর, ইউ ধরেছি ডেল্টা এক্স। ওকে, তাহলে ইউ স্কোয়ারের মান বসালাম এটা, আর এখানে হচ্ছে ইউ স্কোয়ারকে স্কোয়ার করলে ইউ ফোর হবে। তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জি, এই ইনইকুয়ালিটি বজায় থাকছে, কিন্তু গ্রাউন্ড স্টেট এক্সপেক্টেড ভ্যালু এই মানের চাইতে বড় কিংবা সমান। দিস ইজ দ্য ফাইনাল ইনইকুয়ালিটি। এটাকে একটু সিম্পলিফাই করে লেখো। তুমি এটা কমন নাও, একটু এটা তো করা পারবে তোমরা। এইচ স্কোয়ার বাই 16m আলফা কমন নিয়ে যদি লেখো,
সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এই মান এরকম একটা জিনিস পাবে। ওকে, একটা ফ্যাক্টর আলাদা করে নিলাম, h কাট স্কয়ার রুট আলফা m রেজ টু দ্য পাওয়ার 2/3, একটা নিউমারিক্যাল ফ্যাক্টর থাকবে 2 টু দ্য পাওয়ার 1/3 3/8। এই নিউমারিক্যাল ফ্যাক্টরটার মান হচ্ছে 0.4724 টাইমস সেই ফ্যাক্টর h কাট আমার জানা আছে, আলফা তোমাকে দিয়ে দেবো, তোমাকে দিয়ে দেবো, ধরো একটা ইলেকট্রন হলে m এর মাস, আর পোটেনশিয়াল আলফা কত সেটা তোমাকে জানতে হবে, তাহলে এটাও তুমি করে ফেলতে পারবে। আপাতত নিউমারিক্যাল মান না নিয়ে এভাবে রেখেছি। এটা একটা কোএফিসিয়েন্ট আছে 0.4724, এটা এস্টিমেট করলাম। আমি বললাম গ্রাউন্ড স্টেট এনার্জি এই মানের চাইতে বেশি কিংবা সমান, এই মানের চাইতে ছোট নয়। তাহলে রাইট হ্যান্ড সাইডে যে মানটা আমি দিলাম, দ্যাট ইজ এ লোয়ার বাউন্ড টু দি expectation of H in the ground state, lower bound. So expectation of H in the ground state, or the energy in the ground state, is greater than or equal to this number. So this number on the right hand side is a low bound. এটা এস্টিমেট করলাম। তো লোয়ার বাউন্ডটা অত ভালো হয়েছে কেন জানি না, এটা দেখতে এক্সাক্ট ভ্যালু যদি ক্যালকুলেট করো তাহলে কত হতো সেটার সঙ্গে কম্পেয়ার করে দেখা যাবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অত খারাপ হয়নি। আমি যদি এক্সাক্ট নিউমারিক্যালি ক্যালকুলেট করতাম তাহলে এই যে এখানে যে মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর 0.4724, আমার এক্সাক্ট মান হতো 0.668। এক্সাক্ট মান হবে এটা এক্স্যাক্টলি h এক্সপেকটেশন অফ h ইন দ্য গ্রাউন্ড স্টেট, ওটার মান হবে এক্সাক্ট মান। মানে আমি যদি ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, শ্রোডিঙ্গার ইকুয়েশনটা যদি আমি নিউমারিক্যালি সলভ করতাম, এই এস্টিমেট না করতাম, তাহলে এখানে পেতাম, এইখানে ফ্যাক্টরটা হতো 0.668 গুণ এই ফ্যাক্টরটা কমন 0.668 হতো, আর আমি আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে এস্টিমেট করে পেলাম 0.47। একটু তফাৎ হয়েছে, ওকে, তো একবার 0.668 ইনস্টেড অফ 0.47। খুব যে একবারে ওয়াইল্ড হয়েছে তাও না, ওকে, আরো ভালো হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, খুব খারাপ হয়নি। ওকে, এইভাবে তুমি প্রসিড করে কোন একটা বাউন্ড পার্টিকেলের গ্রাউন্ড স্টেট এনার্জি লোয়ার বাউন্ড, সেটা আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে এস্টিমেট করা যায়। আই গেট এ বল পার্ক ফিগার, গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে একটা রাফ আইডিয়া আমি পেতে পারি। ওকে, অ্যাকুরেট ওয়ার্কের জন্য তো তোমাকে পারলে এক্সাক্ট সলিউশন করো, না পারলে নিউমারিক্যাল সলিউশন করো। নিউমারিক্যাল সলিউশন করে তুমি তোমার এরারটা তুমি ইচ্ছা মতো কমাতে পারো। ওকে, এস্টিমেট আমরা তখন করি যখন আমাদের একটা বল পার্ক ফিগার হলেই চলে, একটা রাফ আইডিয়া, কিছু না। ওকে, এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক ঠিক না, তোমাদের বাসায় করে দেখার মতো প্রবলেম, আমি প্রবলেমটা আমার ইয়েতে লেগে এই প্রবলেমটা তোমরা করবে। একটা পার্টিকেলের পোটেনশিয়াল হলো, ধরো পোটেনশিয়াল হলো কোয়াড্রেটিক, আমি পোটেনশিয়াল দিচ্ছি তোমাকে, একটা সিঙ্গেল পার্টিকেল পোটেনশিয়াল হাফ এম, ওই পোটেনশিয়াল এনার্জি ওটার অপারেটর কত, এটা অপারেটর দেখছি, হাফ এম ওমেগা, এমটা হচ্ছে পার্টিকেলটা ম্যাস, ওমেগা একটা কনস্ট্যান্ট, ওমেগাকে বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যাই হোক এটা কনস্ট্যান্ট, পোটেনশিয়াল দিয়ে দিলাম। তাহলে পার্টিকেলটার হ্যামিল্টনিয়ান কত হবে? হ্যামিল্টনিয়ান হবে কাইনেটিক এনার্জি অপারেটর প্লাস পোটেনশিয়াল এনার্জি অপারেটর। আমি যেটা করেছি সেখানে এক্সপোর্ট ছিল, আর এটাকে বলেছি আলফা। তুমি এটাকে আলফা বলে প্রসিড করতে পারো, এটাকে আলফা বলে প্রসিড করতে পারো, কিন্তু শেষ স্টেপে গিয়ে আলফা ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার বসাতে হবে। কিন্তু আমার এখানে আছে তোমাদের যে প্রবলেম এক্স, এটা আরো সোজা হলো। আমি যেটা করেছি যখন ছিল এক্স4, এটা আরো সোজা হলো। এখন প্রসিজার ফলো করে দেখাও যে গ্রাউন্ড স্টেট এনার্জি গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হয়। ওকে, দেখো এটা হাফ এইচ কাট ওমেগা হয় কিনা, কত হয়। ওকে, আমরা কিন্তু এটার এক্সাক্ট সলিউশন কত, এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি কত ক্যালকুলেট করতে যাচ্ছি।
করব, এইচ এর এক্সাক্ট এনার্জি, গ্রাউন্ড স্টেট কেন, এক্সাইটেড স্টেটের এক্সাক্ট এনার্জিগুলো ক্যালকুলেট করব। ক্যালকুলেট করাটা অত কঠিন নয়, কিন্তু এক্সাক্ট ক্যালকুলেট করার আগে তুমি যদি আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে একটা এস্টিমেট করো, ওকে, দেখো এস্টিমেটটা হয়, তারপরে আমরা কম্পেয়ার করতে পারবো তোমার যে আনসার্টেনিটি প্রিন্সিপাল ব্যবহার করে যে এস্টিমেটটা পেয়েছিলে গ্রাউন্ড স্টেটের আর এক্সাক্ট ভ্যালু অফ দ্য গ্রাউন্ড স্টেট, যেটা আমি আজকেই করবো হয়তো, এ দুটার মধ্যে তফাৎ কেমন হলো। ওকে, এটা তোমার এর বাসায় করবে। সো বাসায় এটা বাসায় করতে হবে। তাহলে বাসার প্রবলেমটা হবে, কনসিডার এ পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল কোয়াড্রেটিক পোটেনশিয়াল V equal to half m omega squared x operator square। ওকে, এটা হলো। তারপর বলবো এস্টিমেট এ লোয়ার বাউন্ড, এস্টিমেট এ লোয়ার বাউন্ড ফর দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি। এটা করে দেখো বাসায়, এক্স্যাক্টলি আমার প্রসিজার ফলো করো, করা যাবে। আমার খাতা দেখে 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 করবে, বাস শেষ। তাহলে আমার পর্যায়ে শেষ হলো, আই এম ডান উইথ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এখন আমি নেক্সট টপিক হবে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটরের আইগেন ভ্যালু প্রবলেমটাকে সলভ করা, এবং হারমোনিক অসিলেটর ইজ বেসিক ইন কনিক্স, ইন ফিল্ড থিওরি, সব জায়গায়। হারমোনিক অসিলেটর না জানলে তোমার ফিজিক্স হবে না। তাহলে এটা হচ্ছে অবশ্য জানার একটা জিনিস। তো যারা ফিজিক্সে মাস্টার্স করছো কিন্তু হারমোনিক অসিলেটরের সলিউশন করো নাই, কোয়ান্টাম মেকানিক্যাল সলিউশন করো নাই, এটা তো ভাবাই যাবে না। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ফিজিক্সে। ফিল্ড থিওরিতে এটা লাগে, কারণ ফিল্ড থিওরিতে তো সব কালেকশন অফ অসিলেটরস। ফিল্ডকে কোয়ান্টাইজ যখন করি তখন সে কালেকশন অফ ইন্টারঅ্যাক্টিং অসিলেটরস। ওকে, সো ফিল্ড থিওরি ইজ নাথিং বাট হারমোনিক অসিলেটরের কালেকশন। যাই হোক, আমাকে হারমোনিক অসিলেটর করতেই হবে। তাহলে নেক্সট টপিক হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। এটা ক্লাসিক্যালি আমরা করে থাকি, ক্লাসিক্যাল মেকানিক্স আমি এটা ইন্টারমিডিয়েটও করে থাকি। ওকে, এটাকে বলে সরল ছন্দিত, সরল কি ছন্দিত, কি বলে, হারমোনিক স্পন্দন, ছন্দিত গোলক, স্পন্দন, সরল ছন্দিত স্পন্দক। এখন আমি বাংলার দিকে আমার নজর আছে। আগে থেকে স্যার হারমোনিক অসিলেটর মানে প্রত্যেক মানে সব কোর্সেই হারমোনিক অসিলেটর থাকে, থাকবেই, হারমোনিক অসিলেটর থাকতে হবে। এবং প্রত্যেক বছরই হারমোনিক অসিলেটরের উপরে একটা প্রশ্ন থাকে। গত বছর সাধারণত অনেক সময় আমরা দেখি গত বছর যে প্রশ্নটা এসছে যে টপিকের উপরে, এই বছর সেটা না দেওয়ার চেষ্টা করি, কিন্তু হারমোনিক অসিলেটর হলে দিয়ে দেই। ওকে, হারমোনিক অসিলেটর একটা প্রশ্ন আসবেই। তোমাদের আগের বছর প্রশ্নটা সেখানে হারমোনিক অসিলেটর ছিল কিনা, যদি না থাকে এই বছর তো অবশ্যই একটা আসবে। স্যার এই প্রিভিয়াস গত বছর কই পাবো? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবে? স্যার আচ্ছা, পাই না তোমাদের তো, কালেকশন ডিপার্টমেন্টে করো, খোঁজ নিয়েছিলাম কিন্তু ডিপার্টমেন্ট থেকে পাও না? নাই। স্যার ডিপার্টমেন্টে ওই যে মহসিন ভাই, তাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলছিল যে নাই, মানে বড় ডিপার্টমেন্ট ভাইদের রাখে না। এটা কিভাবে? বড় ভাইদের কাছ থেকে নিতে হয়, কিন্তু আমার কাছে হয়তো কোয়ান্টাম মেকানিক্স এর পাবে, কিন্তু অন্য কোর্সে তো কোশ্চেন পাবে না। আমার স্যার কাছে আপনার গত কাছে যেটা 2-3 আছে বছরে ওইটা আমাদেরকে একটু দিয়েন। আমি দিতে পারবো, নিশ্চয়ই দেবো, গ্ল্যাডলি। ওকে স্যার। আমি তো প্রথম দিকে কোয়ান্টাম মেকানিক্স আমি পড়াতাম না, শুধু একেবারে প্রথম দিকের প্রশ্ন ছাড়া গত 3 বছর ধরে পড়াচ্ছি। হয়তো গত 3 বছরের প্রশ্ন আমি দিব। আমি যে বছর থেকে পড়াচ্ছি প্রশ্ন আমার কম্পিউটারে আছে, তো সেগুলো আমি তোমাকে দিতে পারবো। ওকে স্যার ওইগুলা দিলেই তাহলে হবে, জাস্ট একটা দেখবে ফরম্যাট পেলেই হবে, একটা পড়াশোনাটা একটু ইয়া হবে। রাইট, একটা আইডিয়া পাওয়া আইডিয়া, যাবে। জি হ্যাঁ, স্যার, একটা একটা আইডিয়া পাওয়া। ঠিক আছে, আমি তোমাকে পরের ক্লাসে কোশ্চেন গুলো দিয়ে দেবো। ওকে, পরের ক্লাসের আগেই।
জি স্যার, আমার প্রশ্ন এবং ফাইনাল প্রশ্ন, আমি কি প্রশ্ন করেছিলাম এবং ফাইনাল, আমার প্রশ্নই বেশি রেখেছে কারণ আমি তো ইন্টারনাল ছিলাম। ফাইনাল প্রশ্ন মানে এক্সটার্নাল থেকে দু একটা প্রশ্ন নেয়, ইন্টারনাল থেকে বেশি প্রশ্ন নেয়, ধরো 5টা নেয়, এক্সটার্নাল থেকে 3টা নেয়, 5-3, কখনো কখনো 6-2 করে আর কি। তাহলে আমি কি প্রশ্ন করেছিলাম, রাইট? তবে আমার প্রশ্ন অনেক রিপিটেশন আছে, অনেক রিপিটেশন আছে। দেখবো যে আমার প্রশ্ন ধরো এই বছর আমি 8টা প্রশ্ন করলাম, 8টা প্রশ্ন করলে আমার প্রশ্ন থেকে ধরো যারা মডারেশন করে তারা 5টা রাখলো আর বাদ দিল, ওকে, আর এক্সটার্নাল থেকে রাখলো 3টা। আমাকে যখন পরের বছর প্রশ্ন করতে দিবে, আমিও তো ফাঁকিবাজ, আমি ওই পরের বছর প্রশ্ন লাগে না, ঝামেলা। তখন আমি দেখবো যে আমি গত বছর যা প্রশ্ন করেছিলাম সেখান থেকে কোনগুলো বাদ গেল কিনা, এই 3টা প্রশ্ন দেয়নি, এই 3টা প্রশ্ন তাহলে এখানে হুবহু দিয়ে দিয়ে বছর, ওকে, তাহলে আমার কাজ বাঁচলো আর কি, কাজ বাঁচানোর জন্য এই ধরনের রেপুটেশন পাবে হয়তো, ওকে। আমার প্রশ্নে রেপুটেশন পাবে, গত বছর বিভিন্ন বছর সাবসিকুয়েন্ট ইয়ারে রিপিট হতে পারে। যাই হোক, দেখলেই বুঝতে পারবে, একটা আইডিয়া হবে। জি এখন স্যার, আমি অনেকটা হেল্প হবে। আইডিয়া করার জন্য, হ্যাঁ, জি স্যার। এখনই আবার শেয়ার স্ক্রিনে যাচ্ছি, নতুন টপিক। আমার কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপাল শেষ হলো, আনসার্টেনিটি প্রিন্সিপালের উপরে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো আমি, সেই হোমওয়ার্কটা তোমাদের করতে হবে, ওকে। সাবমিট করো না করো সেটা অন্য কথা, কিন্তু তোমাদের নিজস্ব করতে, আমি আনসার্টেনিটি প্রিন্সিপালের উপরে হোমওয়ার্ক যেটা কি সাবমিট করতে বলবো কিনা সেটা ভাবছি। যাই হোক, তোমাদের মিড টার্মটা হয়ে যাক, তারপরে মিডটার্ম হওয়ার পরে সাবমিট ভালো হবে তোমাদের মিড টার্মটা হয়ে যাক, পরে দেখা যাবে। হ্যাঁ, সেটা আমি ভাবছি। মিড টার্ম কিন্তু আর বেশি দূরে নাই, আজকে 3 তারিখ, আর 10 দিন পরে, 10 দিন, 10, 12, 13, 14 দিন পরে হয়তো, ওকে, হয়তো বড় জোর 2 সপ্তাহ আছে। আমি এখনো প্রশ্ন করি নাই, তবে প্রশ্ন করার সময় আমি বলেছি আমার প্রশ্ন করার নিয়ম কি হবে। আমি সবসময় চাই যে আমার কাজটা যেন ইয়ে হয়, কম হয়, কারণ আমি লাস্ট মোমেন্টে কাজ করি, তখন আমার একটা খুব টেনশন লাগে, আরে আমার তো কিছু হলো না, তাড়াহুড়ো করে কিছু একটা করি, ওকে। তো কি করবো, ওখান থেকে নিয়ে কপি কাট পেস্ট করে একটা কিছু দাঁড় করাই, বুঝতে পারছো? তো কাট পেস্ট করার সময় সবচেয়ে ভালো সোর্স কোথায়? এমআইটির ওপেন কোর্স, তো এটার চেয়ে তার ভালো কি হতে পারে, ওকে। তাহলে এমআইটির যে বার্টন জোয়াইব্যাক নাকি জোয়াইবাক ছিলাম না, 8.0, এমআইটির 8.04 এবং 8.04 নাকি 8.05 and 8.06, 2 যেটা এমআইটি এর। So, ও 5 আর কোয়ান্টাম ও মেকানিক্স 2, 6 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টাম 05 and 06, 2 and 3, আর 1 না, 1টা একদম ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে পড়াই, আমরা যেটা থার্ড ইয়ারে পড়াই, আর 4 যেটা ওদের, এটা 5 and 6 না, 4 and 6, 5 and 6, 5 and 6 আমরা ফোর্থ ইয়ারে সারা বছর ধরে পড়াই, কিন্তু ওরাও তাই সারা বছর ধরে 05 and 06 পড়ায়। তোমাদের করণীয় হচ্ছে ব্যাক বার্টন জোয়াই জানি না, জোয়াই বাক, BSCH বাক, জোয়াই বাক, কি উচ্চারণ বলতে পারবো না, সোয়াইবাক, তার নোটস গুলো দেখতে পারো, ওকে। এই যে X4 বললাম, এই যে গ্রাউন্ড স্টেটের জন্য যে এস্টিমেট করা, এটা তো জোয়াইবাক থেকে কপি করেছি আমি, সুতরাং জোয়াইবাক থেকে আরো কপি করবো না তো আমি তো গ্যারান্টি দিতে পারি না। জোয়াইবাকের মিড টার্ম 1 থেকে আমি তোমাদের মিড টার্ম 1 টুকে দিলাম, একটা প্রশ্ন নিয়ে নিলাম, ওকে। সেটা করবো, কিন্তু তোমাদের আগে থেকে ওয়ার্নিং দিচ্ছি। এটা হচ্ছে লেকচার 10, তার মানে নোটস 10, হারমোনিক অসিলেটর, 1 ডাইমেনশনাল। আমি সব 1 ডাইমেনশনাল করছি, তো 3 ডাইমেনশনালে তোমার খুব সহজে এক্সটেন্ড করা যায়। আচ্ছা, আমি একটু দ্রুত পড়ে যাই, পড়লে ভালো, খারাপ না। হারমোনিক অসিলেটর, the problem of harmonic oscillator is an important one in quantum mechanics. এটা টেক ইট ফ্রম, ইটস ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট এটার আলোচনা করলাম না, ওকে। তোমাদের বইতে, অনেক বইতে আলোচনা থাকে, দরকার আলোচনা, আমরা শুধু হারমোনিক অসিলেটর করব। We will consider a one-dimensional harmonic oscillator with angular frequency omega and mass n. অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে ওই যে দোলনকাল,
দোলন হচ্ছে, অসিলেশন হবে, সেই অসিলেশনের ফ্রিকোয়েন্সি কত, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগার এক্সাক্ট মানে না জানলেও চলবে। একটা সামথিং, একটা দোলনের ফ্রিকোয়েন্সি থাকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থাকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, ম্যাস হচ্ছে এম। তুমি জাস্ট ধরে নাও যে আমার একটা ওমেগা একটা কনস্ট্যান্ট, এম একটা, এম তো ম্যাস, ম্যাস কি এটা না জানলেও চলবে, ম্যাস একটা কনস্ট্যান্ট। Okay, the potential energy of the oscillator is eta, half m omega square x square, half m omega square x square. এটা তো অপারেটর, তাহলে x অপারেটর স্কোয়ার v অপারেটর। এটা যদি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে যায় তাহলে v অপারেটর ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ অপারেটর, x অপারেটর ইজ ইকুয়াল টু x টাইমস আইডেন্টিটি। x মানে হচ্ছে আইগেন ভ্যালু, x অপারেটর আইগেন ভ্যালু x টাইমস আইডেন্টিটি, ওটা বললেই। আর কাইনেটিক এনার্জি অপারেটর হচ্ছে মোমেন্টাম অপারেটর স্কোয়ার বাই 2m। এটা ক্লাসিক্যাল মেকানিক্সের ফর্মুলা থেকে জাস্ট এক্স এবং পি এর পরিবর্তে তাদের করেসপন্ডিং অপারেটর বসিয়ে দিয়েছি। হ্যামিল্টনিয়ান একটা ক্লাসিক্যাল অ্যানালগ আছে, টোটাল এনার্জিকেই বলে ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান। সো ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান লিখে সে ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ানে এক্স যেখানে আছে সেখানে এক্স অপারেটর দিয়ে দেবে, যেখানে পি দেখো সেখানে পি অপারেটর দিয়ে দিবে, দেওয়ার পরে যেটা হবে সেটা হবে হ্যামিল্টনিয়ান অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর হবে টি প্লাস ভি, তাহলে টি অপারেটর হচ্ছে প্রথম টার্মটা, ভি অপারেটর হচ্ছে, এটা হ্যামিল্টনিয়ান অপারেটর। এটারই আমার করসপন্ডিং আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন স্টেটস কত, আইগেন ক্যাটস কত বের করবে। তার মানে এইচ এর আইগেন ভ্যালু প্রবলেমকে সলভ করতে হবে। তার মানে অনেকে বলে যে এইচ এর জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করো। তার মানে আমি প্রথমে এইচ এর, আমি আসলে করছি এইচ এর এইচ সাই ইকুয়াল টু ই সাই যদি লিখি, এই সাই গুলা কি, ওকে, সাই এর আইগেন ভ্যালুস কত, সেটা হচ্ছে আইগেন ভ্যালু প্রবলেম ফর এইচ করছি। আইগেন ভ্যালু প্রবলেম ফর এইচ কে অনেকে বলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, আসলে এটা বলা হচ্ছে আইগেন ভ্যালু প্রবলেম ফর দ্য হ্যামিল্টনিয়ান। ওকে, দেখতেই পাবে কি করছি, কি করতে যাচ্ছি এখন। ঠিক আছে, we will now find the possible eigenvalues and corresponding eigenstates of H, eigenvalues and corresponding eigenkets or eigenvectors or eigenstates of H. Okay. The eigenstates are states of definite energy because they are definite energy বটেই, because they are eigenstates of H. এবং সেই এনার্জিটা কত, the energy হচ্ছে যেটা সেই eigenvalue, the energy being the corresponding eigenvalue. একটা eigenvalue নিয়ে যদি একটা স্টেট থাকে, সেই স্টেটে অবশ্যই পার্টিকেলটার ডেফিনিট এনার্জি আছে, সেই এনার্জির মান কত, eigenvalue যে সেই স্টেটে এইচ এর eigenvalue যা মান, সেই মানটাই হচ্ছে এনার্জির মান। ওকে, we'll use the so-called ladder method, a method devised by Dirac. এই কাজটা করার জন্য eigenvalue ইকুয়েশন, এইচ এর eigenvalue ইকুয়েশন সলভ করার জন্য আমরা একটা নতুন মেথড অ্যাপ্লাই করব, সেটা ইজ কল্ড দি ল্যাডার মেথড অর ডিরাক মেথড, ইজ ডিভাইসড বাই ডিরাক। আরো মেথড আছে, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে পারতাম, কারণ পি এর জন্য তো ধরো কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন আমি চলে যাব, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে পি তো আমি জানি, পি কত, মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স, তাহলে পি স্কয়ার হচ্ছে কি কত বলে লিখে ফেলবো, আর এক্স তো এক্স অপারেটর তো এক্স, আর সাই এর পরে লিখবো সাই এক্স, তাহলে এইচ সাই অফ এক্স ইকুয়াল টু ই সাই অফ এক্স। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে ই এর মান কত এবং ই এর করসপন্ডিং ওয়েভ ফাংশন গুলো কত সব আমি বের করতে পারি, কিন্তু সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন দিকে আমি যাচ্ছি না। I'll have a new method, সেই মেথডটাকে বলা হয় ল্যাডার মেথড, a method devised by Dirac. এইটা তোমাকে জানতে হবে, এটা এত ইম্পর্টেন্ট ল্যাডার মেথডটা। কোয়ান্টাম মেকানিক্সে তো লাগেই, ফিল্ড থিওরিতে লাগে, ল্যাডার মেথড সব জায়গায় লাগে। ওকে, কি বলে ক্রিয়েশন এন্ড ডিস্ট্রাকশন অপারেটরের মাধ্যমে সলভ করা, এটা সব জায়গায় লাগে। ফিল্ড থিওরিতে তো এটার প্রচুর ইউজফুলনেস আছে এই ধরনের মেথডের, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট মেথড। এই মেথডটা জানো না, কিন্তু ফিজিক্স পড়ে পাশ করে আসছো, তাতে হতে পারে না। তখন যেই বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স পড়ে ডিগ্রি প্রাপ্ত হয়ে আসছো, আমেরিকায় গেলে সেই
সেই প্রফেসর বলবে, আমেরিকান প্রফেসর, কি শিখছো, কোন ইউনিভার্সিটি? তখন আমাদেরকে ইউনিভার্সিটি, ও তাহলে ঢাকা ইউনিভার্সিটিকে রেকগনিশন উইথড্র করবে। Okay, you're a master student, you don't know how to harmonic oscillator by the ladder method. You're no physics student. তুমি ফিজিক্সে গ্রাজুয়েট হলে কিভাবে? এটা তো আমাদের দেশে থার্ড ইয়ারই পড়াই আমরা। তুমি ফিফথ ইয়ার পরে আসছে, মাস্টার্স পরে আসছে, তুমি জানো না, এটা হইলো? আমাদের অনেক বছর এক ছাত্রী পিএইচডি করতে গেছে ইংল্যান্ডে। তো সুপারভাইজার বলে, তুমি এই জিনিসটা করে নিয়ে আসো। এটা আমাদের স্যার করায়নি, ফিজিক্সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা এটা করায়নি। স্যাররা করায়নি তো তুমি করে নাও। স্যাররা না করাইলে আমি কেমনে করব? আচ্ছা আমি দেখাই দিচ্ছি। হলো দ্বিতীয়বার মাসখানেক পরে, এইটা দেখে আসো তো প্লিজ। এটা তো আমাদের স্যাররা করায়নি, কিছুই করে নাই। তা তুমি কি করবা? পিএইচডি করতে গেছো, তোমাকে নিজে করতে হবে। এখন স্যাররা করায়নি মানে কি? করায়নি তো করাই নেই। ওকে, তো সব ব্যাপারে আমি করে দেখাই দেবো, অথবা তোমার ঢাকার স্যাররা দেখাই দেবে, তারপর তুমি করবা। তাহলে তো পিএইচডি করতে আসছে কেন? পিএইচডি তো হলো না, তাকে পাঠাই দিল ব্যাক। এইভাবে ডিপেন্ডেন্ট স্টুডেন্টসরা পিএইচডি করতে পারে না। তোমাদেরও সেই এটা হওয়া উচিত। স্যার কি পড়াইলো না পড়াইলো, তোমাদের একটা রেসপন্সিবিলিটি, আমাকে তো শিখতে হবে। ওকে, তোমরা তাহলে এখন হবে, সেই রেসপন্সিবিলিটি তোমরা নেবে। ওকে, বরাবর আমি প্রসিড করি। আচ্ছা, এখন দেখো, since h cut omega has the dimensions of energy, হ্যামিল্টনিয়ান ডাইমেনশন অফ এনার্জি আছে, তাহলে হ্যামিল্টনিয়ান থেকে যদি h cut omega জিনিসটা ফ্যাক্টর করে নেই, রাইট? ফার্স্ট আইসোলেট দ্য ফ্যাক্টর h cut omega in h। এই যে একটা h cut omega ফ্যাক্টরটা এই হ্যামিল্টনিয়ান থেকে, এই h থেকে h বার ওমেগা ফ্যাক্টরটা আলাদা করে নিয়ে বাকি যেটা থাকলো ব্র্যাকেটের ভেতরে, এটার কিন্তু ডাইমেনশনলেস। h এর ডাইমেনশন এনার্জি, h cut omega ডাইমেনশন এনার্জি, তাহলে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সে দ্যাট মাস্ট বি ডাইমেনশনলেস। এখন এটা কি তোমরা জানো h cut এর ডাইমেনশন কত? দেখি h cut এর ডাইমেনশন কত? সফিল, তুমি জানো h cut এর h/2 না? বলো না, h cut এর মান, হ্যাঁ, ওটা তো h cut এর সংজ্ঞা দিলাম, ঠিক আছে, ওটাও কারেক্ট, তুমি যেটা বলেছো ভুল বলনি, কিন্তু আমি সেটা উত্তর, সেটা তুমি বলছো h cut অথবা h বার মানে হচ্ছে h/2π, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি ডাইমেনশন অথবা ইউনিট কি হবে, h cut এর ইউনিট কি হবে? h এর যা ডাইমেনশন h cut এর আর h বার, আমেরিকান কিন্তু h একই ডাইমেনশন, সেই ডাইমেনশনটা কত? কারণ 2π তো ডাইমেনশনলেস। সেই তার মানে h বারের ডাইমেনশন হচ্ছে এনার্জি ডাইমেনশন আর টাইমের ডাইমেনশন। তাহলে এসআই ইউনিট যদি ব্যবহার করি, জুল সেকেন্ড, ইয়েস, জুল সেকেন্ড, ইয়েস, সেটা ধর, ঠিক কত হবে? এসআই ইউনিট যদি ব্যবহার করি, তাহলে h cut এর ইউনিট হবে এত জুল সেকেন্ড। h একই ইউনিট, এত জুল সেকেন্ড। h এর মান কত জানো? 6.63 বোধ হয় না, টাইমস 10⁻³ জুল সেকেন্ড, 34 বোধ হয়, -34 জুল সেকেন্ড কিছু একটা। তাহলে এটাকে 2π দিয়ে ভাগ দিলে যেটা হবে তত জুল সেকেন্ড হবে h বার। দেখো ইউনিট, দেখো জুল সেকেন্ড। তাহলে h কিংবা h বারের ডাইমেনশন হচ্ছে এনার্জি ডাইমেনশন গুণ টাইমের ডাইমেনশন। তুমি ইউনিট যেটা ব্যবহার করো সেটা তোমার ব্যাপার, কিন্তু ডাইমেনশন সবসময় এনার্জি টাইমস টাইম। তুমি যদি বলো এনার্জি তো অন্য ইউনিটও আছে, এমইভি আছে, আর টাইম সেকেন্ড না বলে মিলি সেকেন্ড বলতে পারো, ন্যানো সেকেন্ড বলতে পারো, রাইট? এটা বলতে পারো, কিন্তু যেই ইউনিটই বলো না কেন, জুল না বলে আর্ক বলতে পারতে, আর্ক সেকেন্ড। যে ইউনিটে ব্যবহার করো, এনার্জি গুণ টাইম, এটাকে বলে অ্যাকশন। এনার্জি গুণ টাইম ইজ কল্ড অ্যাকশন। ওকে, অ্যাকশনের ডাইমেনশন h cut
is the unit for action. অ্যাকশনটা আমরা ডিফাইন করি না এখনো, অ্যাকশন হচ্ছে আমরা পরে ডিফাইন করব। ক্লাসিক্যাল মেকানিক্স একটা জিনিস আছে লাগরাঞ্জিয়ান, তোমরা যারা পড়েছো লাগরাঞ্জিয়ান, সেই লাগরাঞ্জিয়ানের ইন্টিগ্রাল যদি করো ফ্রম সার্টেন টাইম t1, এটাকে বলে অ্যাকশন। এটার ডাইমেনশন কিন্তু এইচ কাটের ডাইমেনশনের সমান, জুল সেকেন্ড। কারণ এল এর ডাইমেনশন হচ্ছে জুল এনার্জি, আর টাইমের ডাইমেনশন হচ্ছে সেকেন্ড। তাহলে লাগরাঞ্জিয়ানের ইন্টিগ্রাল, টাইম ইন্টিগ্রাল যার ডাইমেনশন এইচ কাটের একই ডাইমেনশন। এই অ্যাকশনটা defined as time integration of L. Action plays a very important role in physics, in classical physics, quantum physics. So, okay, principle of least action বলে একটা ব্যাপার আছে, principle of least action, সেটা আনফরচুনেটলি আমরা আলোচনা করব না। ফিল্ড থিওরিতে আলোচনা করবে এবং ক্লাসিক্যাল মেকানিক্স আলোচনা করে। ফলে এইচ কাট হচ্ছে একটা ইউনিট ফর অ্যাকশন। এইচ কাট ইজ রিয়েলি অ্যাকশনের একটা ইউনিট। ওকে, আবার শেয়ার স্ক্রিন করি। তাহলে আমি যেটা বলছিলাম, আমার সরি আমার স্ক্রিনেই থাকি, কেটে আমি স্ক্রিনেই থাকি। ওকে, আমি তো হ্যামিল্টনিয়ানটা লিখেছিলাম এভাবে। আমার হ্যামিল্টনিয়ান অপারেটর হলো এইভাবে, পি অপারেটর স্কোয়ার বাই 2m প্লাস হাফ m ওমেগা স্কোয়ার্ড এক্স অপারেটর স্কোয়ার। এখন আমি এইচ কাট ওমেগা আলাদা করে নিলাম, আলাদা করে নিলে এইচ কাট আলাদা করে নিলে এটা হবে পি অপারেটর স্কোয়ার 2m এইচ কাট ওমেগা প্লাস m ওমেগা 2h কাট এইচ কাট ওমেগা আলাদা করে নিলাম। এটা হলো, আমি তো আই থিংক আইল ব্যাক, এই যে আলাদা করে নিলাম। এটাকে একটু সিম্পলিফাই করো, এই যে ওমেগা ওমেগা স্কোয়ার কাটো, কাটলে হবে এখানে এম ওমেগা বাই 2h কাট, এম ওমেগা বাই 2h, এখানে হচ্ছে 2h কাট আর এম ওমেগা, এখানে এম ওমেগা হবে উপরে, এখানে এম ওমেগা হবে নিচে। উভয় জায়গায় 2h কাট নিচে আছে, এখানে 2h কাট নিচে আছে, এখানে 2h কাট নিচে আছে, এখানে এম ওমেগাটা নিচে আছে, আর এখানে ওমেগা যখন কাটাকাটি হবে এম ওমেগাটা যাবে উপরে, এইভাবে হবে। তাহলে এটা ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস। তাহলে এইচ এর ডাইমেনশন এইচ কাট ওমেগার ডাইমেনশন। এইচ কাট হচ্ছে জুল সেকেন্ড, আর ওমেগার ডাইমেনশন হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে 1/সেকেন্ড। তাহলে এইচ কাট ওমেগার ডাইমেনশন হচ্ছে জুল, যেমন এনার্জি, এইচ কাট ওমেগার ডাইমেনশন এনার্জি ইউনিট হচ্ছে জুল অথবা ভি। এইচ হ্যামিল্টনিয়ানের ডাইমেনশন হচ্ছে এনার্জি। তাহলে এনার্জি এনার্জিতে মিলেই গেল। তাহলে এটার ব্র্যাকেটের ভেতরের টার্মটার কোনো ডাইমেনশন থাকা যাবে না, কোনো ইউনিট থাকবে না। ওকে, তাহলে এম এইচ কাট ওমেগার ডাইমেনশন হবে পি স্কোয়ারের সমান। তাহলে স্কোয়ার রুট অফ এম এইচ কাট ওমেগার ডাইমেনশন হবে পি এর সমান। তাহলে ডাইমেনশন ক্যান্সেল করে উপরে নিচে এই পুরো জিনিসটা ডাইমেনশনলেস হবে। এইভাবে এক্স এর যা কোএফিসিয়েন্ট আছে, এই 2 বাদ দাও, এক্স এর কোএফিসিয়েন্ট হবে রুট এম ওমেগা বাই এম ওমেগা এইচ কাট, এইটা। দিস মাস্ট হ্যাভ দ্য ডাইমেনশন কি হবে, ইনভার্স লেন্থ। এক্স তো হচ্ছে লেন্থ, এখানে স্কোয়ার আছে, আর এখানে কি হবে, এটা স্কোয়ার রুট অফ এম ওমেগা এইচ কাটের স্কোয়ার। তাহলে এটা হবে ইনভার্স লেন্থ এবং ইনভার্স লেন্থ মিলে লেস হয়ে যাবে। ওকে, এটা খেয়াল রাখতে। এখন আমরা দুটো অপারেটর ডিফাইন করব, এ এবং এ ড্যাগার। এ একটা অপারেটর ডিফাইন করবো এভাবে, এটা ধরো স্কোয়ার রুট যদি করি তাহলে কি হবে, এইখানে হবে এটাতে স্কোয়ার রুট যদি করি তাহলে হবে স্কোয়ার রুট মানে ফাইন, স্কোয়ার রুট যদি করো তাহলে কি হবে, স্কোয়ার রুট অফ এম ওমেগা বাই 2h কাট এক্স। ওকে,
এটা স্কোয়ার করলে কিন্তু এ কিন্তু দুটো অপারেটরের যোগফল। প্রথম যেটা আছে এটা এই অপারেটর, এটা স্কোয়ার করলে এখানে দ্বিতীয় টার্ম পাচ্ছ। আর এইখানে যে আই বাদ দিয়ে যে অপারেটরটা আছে এই ফ্যাক্টরটা সহ, এটা স্কোয়ার করলে ওই প্রথম টার্মটা পাচ্ছ। কারণ আমার তো আছে ওই রূপ, তো আমার তো হ্যামিল্টনিয়ানটা দেখো কেমন আছে, ওই ফর্মে তো আছে। এটা ধরো এ স্কোয়ার্ড যোগ বি স্কোয়ার্ড, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার না, এ স্কোয়ার। এই পুরোটা ধরো এ স্কোয়ার, ধরো এ না, এ তো পুরোটা বলো অপারেটর পি স্কোয়ার, এটা পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। এমন যদি থাকতো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আমার যদি থাকতো এরকম যদি লেখা যেত যে পি স্কোয়ার অপারেটর, তাহলে হয়তো আমি পি মাইনাস কিউ পি প্লাস কিউ ভাবে করে ফেলতে পারতাম। করা যাবে কিনা সেটাই আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইভাবে। ওকে, এইভাবে করার চেষ্টা করছি। তাহলে সংখ্যার মতোই যদি আমার থাকে ধরো পি স্কোয়ার, যদি সংখ্যা হতো, পি এবং কিউ যদি সংখ্যা হতো, এখন সংখ্যা না আসলে অপারেটর, যদি সংখ্যা হতো পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার এভাবে লেখা যেত পি প্লাস আই কিউ পি মাইনাস আই কিউ, এভাবে লেখা যেত। ওকে, তাহলে আপাতত আমি যদি ধরে নেই যে এইভাবে লেখা যাবে, আদৌ যাবে কিনা সেটা দেখতে হবে। আমি ধরে এটা হচ্ছে কোথায়, আমি যদি ধরে নিই এগুলো সংখ্যা, এটা একটা সংখ্যা পি স্কোয়ার, এটা আরেকটা সংখ্যা কিউ স্কোয়ার, তাহলে লেখা যেত পি প্লাস আই কিউ, এটা একটা গুণ পি মাইনাস আই কিউ, পি প্লাস আই কিউ দিয়ে একটা অপারেটর হলো। এখন তারা তো অপারেটর, তাহলে পি প্লাস আই কিউ এটা আসলে অপারেটর হয়ে গেল। পি মাইনাস আই কিউ সংখ্যা হলে কিন্তু এটা হয়ে গেছিল, রাইট? এ গুণ এ ড্যাগার করলে কিন্তু হয়ে গেছিল, ওইটা সমান হয়ে যেত। কিন্তু এক্স পি তো সংখ্যা না। ওকে, তারপর আমি এভাবে করলাম আর কি, এভাবে করে নিচ্ছি আর কি, জাস্ট এ বলে এরকম একটা অপারেটর ডিফাইন নিচ্ছি, এ এরকম অপারেটর, তাহলে এ ড্যাগার হচ্ছে ওটার ড্যাগার। এভাবে এটা ম্যাটার অফ ডেফিনিশন। এই ডেফিনেশন করে কি লাভ হলো যে এইচটাকে যখন এ এবং এ ড্যাগারের সাপেক্ষে এক্সপ্রেস করব, ওই এক্সপ্রেশনটা খুব সোজা হবে। দেখো কিভাবে হয়। এটা কিন্তু হারমিশন না এই আয়ের জন্য। এ ড্যাগার করলে এখানে কি হবে, এখানে আয়ের পরিবর্তে মাইনাস আই হবে, আর এক্স পরিবর্তে এক্স এর পরিবর্তে এক্স ড্যাগার হবে, কিন্তু এক্স পারমিশন, এক্স ড্যাগারের পরিবর্তে আবার এক্স লেখা যাবে। পি এর পরিবর্তে পি ড্যাগার হবে, কিন্তু পি যেহেতু হারমিশন, পি ড্যাগার পি একই। আর কমপ্লেক্স কনজুগেশন হবে, যেখানে আই থাকে সেখানে মাইনাস আই হবে। তাহলে এ এবং এ ড্যাগারের সাপেক্ষে এইচ কিভাবে লেখা যাবে? আমি বলতে চাই যে এগুলো যদি সংখ্যা হতো, এক্স এবং অপারেটর না হয়ে যদি সংখ্যা হতো, তাহলে আমি এভাবে লিখতে পারতাম এ প্লাস আই এ ড্যাগার গুণ এ মাইনাস আই এ ড্যাগার লিখতে পারতাম। ওকে, তাহলে কিন্তু হয়ে গেছিল। কিন্তু এখন তো তারা অপারেটর হলে ওভাবে করা কি দেখো করা যাবে না। আচ্ছা, তাহলে বাট আমি এইচ কে এ এবং এ ড্যাগারের সাপেক্ষে লিখতে চাইলে কিন্তু ধরো আগে এ ড্যাগার এ কত এটা ক্যালকুলেট করো। দেখো এ ড্যাগার এ ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করতে পারলে এই স্টার হয়ে যাবে। এ ড্যাগার হচ্ছে এইটা। ওকে, দেখো এখানে 2h কাট, দুই জায়গাতে কিন্তু 2h কাট নিচে আছে, আর এক্স এর সঙ্গে যেটা যাবে এম ওমেগা উপরে আছে, এখানে এম ওমেগা নিচে আছে। ওকে, তাহলে এটা লিখলাম এ ড্যাগার, এ
এখন a মাইনাস b গুণ a প্লাস b, a মাইনাস ib, a প্লাস ধরো a আর বলছি না, আলফা মাইনাস আই বিটা, আলফা প্লাস আই বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওই খাটবে না, ওই ফর্মুলা খাটে সংখ্যার জন্য। এক্স এবং পি যদি সংখ্যা হতো, ওকে, এক্স এবং পি সংখ্যা নয়, ফলে এখানে আমাকে কেয়ারফুলি প্রসিড করতে হবে। তারা তো কমিট করে না, এক্স এবং পি কমিট নাও করতে পারে। তাহলে দেখো এই গুণ করছি আর কি, গুণের 4টা টার্ম হবে, এক্স গুণ এক্স ওটা স্কোয়ার। তাহলে এটা কি হবে, রুট এম ওমেগা 2h কাট 2 বার, তাহলে এম ওমেগা 2h কাট এক্স স্কোয়ার, ঠিক আছে। আর দ্বিতীয়, তাহলে এখানে মাইনাস আই, এখানে আই 1 হলো, পি অপারেটর 2 বার, তাহলে পি অপারেটর স্কোয়ার, আর পি এর সঙ্গে যে সংখ্যা ফ্যাক্টরটা আছে রুট 2m h কাট ওমেগা 2 বার, তাহলে 2m h কাট ওমেগা। আর ক্রস টার্ম দেখো, ক্রস টার্ম হচ্ছে এইটা, এখানে প্রথম, এখানে দ্বিতীয়। আগে সংখ্যাটাকে দেখে নাও, এখানে এক্স এর সঙ্গে যে কোএফিসিয়েন্ট যেটা আছে এম ওমেগা বাই 2h কাট, এখানে এম ওমেগা পড়ে, আর এইখানে পি এর সঙ্গে যে সংখ্যাটা আছে এটা রুট 1 বাই রুট 2m h কাট ওমেগা। এখানে রুট এম ওমেগা নিচে, আর ওখান থেকে আসলে এম ওমেগা উপরে, এম ওমেগা ক্যান্সেল হয়ে যাবে। এখানে প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্ম যদি এখানে রাখি, এই এম ওমেগা ক্যান্সেল করে যাবে, থাকি থাকবে এখান থেকে আসবে রুট 1 বাই 2h কাট, এখানেও আছে রুট 1 বাই 2h কাট, দুটো রুট মিলে 2h কাট হবে। আর তাহলে প্রথম টার্ম এবং দ্বিতীয় টার্ম কোএফিসিয়েন্ট হচ্ছে 1 বাই 2h কাট, আর প্রথম টার্মে আই নাই, দ্বিতীয় টার্মে আই আছে, একটা আই আছে, আর এক্সপি হলো। তারপরে দ্বিতীয় টার্ম প্রথম টার্ম, এখন আছে মাইনাস আই পিএক্স, মাইনাস আই পিএক্স, আর ইকুয়েশন তো ঠিক আছে, এই দুটা গুণ দিলে কি হয়, এম ওমেগা কেটে যায়, থাকে 2h কাট, তাহলে এক্সপি মাইনাস পিএক্স। দেখো এক্স এবং পি যদি সংখ্যার মতো ব্যবহার করতো, যদি কমিটেটিভ হতো, তাহলে এই তৃতীয় টার্মটা থাকতো না, এই তৃতীয় টার্মটা থাকতো না। তাহলে এ ড্যাগার এ করেই কিন্তু আমার হ্যামিল্টনিয়ান হয়ে গেছিল, এটাই আমার হ্যামিল্টনিয়ান হয়ে গেছিল, তাই না? হ্যামিল্টনকে ফ্যাক্টর করে ফেলতে পারছিলাম এ এবং এ ড্যাগারে, কিন্তু এখন ওটা এক্স পি আর পি এক্স সমান নয়। তাহলে এটা কি হচ্ছে, এটা তো হচ্ছে জাস্ট হ্যামিল্টনিয়ান অপারেটর বাই এইচ কাট ওমেগা, এই দুটো মিলে। এইটা এটা কত, এটা হচ্ছে এইচ কাট বাই এইচ ডিভাইড বাই এইচ কাট ওমেগা। তাহলে এই জিনিসটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ ডিভাইড বাই এইচ কাট ওমেগা। আর এটা কত হলো, আই বাই 2h কাট তো আছে, এক্স কমিটেটর পি, ওটা হচ্ছে আই কাট আইডেন্টিটি। তাহলে এইচ কাট কাটাকাটি গেল, আই কাট -1 -1/2 আইডেন্টিটি অপারেটর। তাহলে এইচ কত দাঁড়ালো, এইচ দাঁড়ালো এ ড্যাগার এ প্লাস হাফ টাইমস আইডেন্টিটি অপারেটর হোল থিং টাইমস কাট ওমেগা। আমরা অনেক সময় হাফটা এই আইডেন্টিটি অপারেটর লিখি না, জাস্ট হাফ লিখি, কিন্তু কনটেক্সটে বুঝাবে হাফের সঙ্গে একটা আইডেন্টিটি অপারেটর আছে। ওকে, যখন আমি অপারেটরের ফর্মুলা লিখবো তখন এখানে শুধু হাফ দেখলে খেয়াল করতে হবে, তখন হাফ সঙ্গে আইডেন্টিটি আছে। যখন এনার্জির ফর্মুলা লিখবো তখন তার অপারেটর না, এনার্জি নাম্বার, তখন হাফ দেখলে হাফই, ওটার সঙ্গে অপারেটর দিতে হবে না। ওকে, এখন from here on we will not write the identity operator I that multiplies the factor half. হ্যামিল্টনিয়ান লেখার হয়তো হাফ লিখে যাব এখানে। এই আইডেন্টিটি অপারেটর যদি নাও লিখি তাহলে আমাকে বুঝতে হবে আমি তো অপারেটর নিয়ে অপারেটর লিখছি, তাহলে এটা অপারেটর, দ্বিতীয় অপারেটর, শুধু হাফ লিখলে তার অপারেটর হয় না, তাহলে এটাকে আইডেন্টিটি গুণ দিতে হবে। At this stage it is convenient to define a Hermitian operator n hat as follows. এই যেখানে যেটা আছে এ ড্যাগার এ, এটা একটা হারমিশন অপারেটর। এই হারমিশন অপারেটরকে বলা হলো এন। পরবর্তীতে আমি দেখাবো এনটাকে বলে নাম্বার অপারেটর, কেন নাম্বার অপারেটর বলে সেটা দেখা যাবে। ওকে,
n কে বলে a dagger a, এটাকে আপাতত নাম দিচ্ছি, it's a name. N is just a name, symbol for this combination, a dagger a. A dagger a is Hermitian. n এর যদি ড্যাগার করো দেখা যাবে যে n dagger equal to n. এটা দুটো হারমিশন অপারেটর, এ এক ড্যাগার একটা হারমিশন অপারেটর, এও একটা হারমিশন অপারেটর। দুটো হারমিশন অপারেটরের প্রোডাক্টের ড্যাগার করা মানে দুটো অপারেটরের ড্যাগারের উল্টো অর্ডারের গুণফল, এটা জানো। ওকে, এটা নিশ্চয়ই জানো তোমরা। দুটো হারমিশন অপারেটর আছে এ বি দুটোই হারমিশন, প্রোডাক্ট হলো এ বি ড্যাগার কত, এগুলোর হারমিশন উল্টো অর্ডারে লিখতে হবে। এটা আছে। তাহলে আমার এখানে কি আছে, আমার ফর্মুলায় আছে, আমি করছি এ ড্যাগার এ হারমিশন, এ ড্যাগারও হারমিশন, পুরোটা ড্যাগার নিচ্ছি। তাহলে উল্টো অর্ডারে ড্যাগার করতে হবে, এটার ড্যাগার গুণ এই প্রথমটার ড্যাগার, প্রথমটা তো এমনি এ ড্যাগার, ওটার ড্যাগার, ড্যাগারের ড্যাগার। তাহলে এটা হচ্ছে এ ড্যাগার এ, এটা হচ্ছে n। তাহলে n dagger equal to n, তাহলে n is the Hermitian operator, অবশ্যই হতে হবে কারণ h তো হারমিশন। কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট তো বলে h হারমিশন, h হারমিশন হলে n must also be Hermitian, না তো আমার কিছুই হবে না। আমি চেক করে নিলাম যে n হারমিশন, h তো হারমিশন বটে, h represents energy, energy is an observable, h must be an Hermitian operator। h এর সঙ্গে যদি একটা থাকে n, এই n আলাদাভাবে n h cut omega, n this operator must be Hermitian, আইডেন্টিটি তো হারমিশন বটেই। তাহলে দুটো হারমিশন, দুটো অপারেটরের যোগফল হচ্ছে h। তো দুটো অপারেটরের যে দুটো অপারেটরের যোগফল, প্রতিটা অপারেটর হারমিশন না হলে h কিভাবে হারমিশন হবে? তাহলে এ ড্যাগার এ মাস্ট বি হারমিশন, আমি চোখেই দেখতে পাচ্ছি হারমিশন। তারপরে বললাম আর কি এটা হারমিশন। এই হারমিশন অপারেটর একটা নাম দাও, নাম হলো n প্লাস হাফ আই। তাহলে এইচটাকে লেখা গেল h ইকুয়াল টু n প্লাস হাফ h কাট ওমেগা। আমি আপাতত এখানে শেষ করছি। ওকে, আমার ধারণা ছিল আজকে আমি এই নোটের 10-12 পাতা ওখানে চলে যাব, এটা আমি চিন্তা করি। আমি 10-12 পাতা কোথায়, দিল্লি দুরস্ত 3 পাতা এসে ঠেকেছি এবং সময় শেষ। আমি আজকে সকালে ভাবছিলাম আজকে এইটার 10 পাতা পর্যন্ত আমাকে যেতেই হবে, কোথায় 3 আর কোথায় 10, দিল্লি দুরস্ত। ওকে, যাই হোক, এটা ইন্টারেস্টিং। এটা তোমরা বাসায় পড়বে, তোমরা তো সবার কাছে এই নোটটা আছে এখন, তাই না? এটা নিশ্চয়ই পড়ে নেক্সট ক্লাসে আসো। এটা তোমাদের একেবারে থরলি পড়তে হবে, হারমোনিক অসিলেটর। ইট ইজ সো ইউজফুল। ওকে, সব জায়গাতে লাগে, সব জায়গায় লাগবে এটা। এটা হচ্ছে ফিজিসিস্টদের একটা ইম্পর্টেন্ট একটা টপিক। অল ফিজিসিস্ট মাস্ট নো the solution for quantum harmonic oscillator. Okay.